আসসালামু আলাইকুম এসএসসির বাচ্চারা। তো তোমরা যারা মোলের ধারণা ও রাসায়নিক গণনার প্রথম ক্লাসটা করেছো তারাই কিন্তু বুঝতে পেরেছো যে আমরা আমাদের এই ক্লাসগুলোতে কি পরিমাণ ডেপথে গিয়ে পড়াচ্ছি, এমনকি সূত্রগুলো কিভাবে আসে, মানে কোথা থেকে আসে, আসলে প্রমাণটা কি সূত্রের, সেসব জিনিসপাতিও কিন্তু শিখিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? মানে সূত্রগুলো কিন্তু তুমি মুখস্থ করছো না, তুমি নিজে সূত্রটা বানিয়ে নিয়ে তারপরে ব্যবহার করছো। বুঝতে পারছো? যারা প্রথম ক্লাস করেছো তারা কিন্তু জানো। আর আমরা কিন্তু একদম গল্পের মধ্যে কিন্তু সবকিছু শিখে ফেলছি। আমি তোমাদেরকে একটা করে গল্প শোনাচ্ছি, তার মধ্যে তোমরা কিন্তু সবকিছু বুঝে যাচ্ছ, তাই না? তো প্রথম ক্লাসটা একটু লেন্দি ছিল, 1.5 ঘন্টা প্রায়, কারণ সেখানে তোমাদের একটা নতুন একটা টার্ম যেটা ছিল মোল, সেই মোল জিনিসটা বোঝানো লেগেছে, সে কারণে একটু টাইম লেগেছে। তো আজকে আমরা দ্রবণ নিয়ে কথা বলবো। দ্রবণ সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা রাখো, সে কারণে খুব বেশি বড় হবে না। তারপরে চলো আগের ভিডিওর মধ্যে আমরা গল্পে গল্পে আর সূত্র নিজেরা তৈরি করার মাধ্যমে, আমরা সবাই বিজ্ঞানী, বুঝতে পারছো? আমরা সবাই বিজ্ঞানী। এখন আমরা সবাই সূত্র তৈরি করে, আমরা নিজেদের তৈরি করা সূত্র নিজেরা ব্যবহার করতে থাকবো। তো এটাই আমাদের মেইন থিম। তো চলো আমরা শুরু করি। তো বলেই তো দিলাম যে আমরা আজকে দ্রবণ নিয়ে পড়াশোনা করব। তোমার বইতে দেখবা মোলার দ্রবণ কোথা থেকে শুরু করে দিয়েছে। মোলার দ্রবণ পড়ার আগে তোমার আগে একটু দ্রবণ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। তোমার বইতে আছে কিন্তু এটা একদম কমপ্লিট না, বুঝতে পারছো? মানে আমি যা পড়াবো বইয়ের থেকে একটু বেশিই পড়াবো। দেখো, প্রথম কথা, দ্রবণের উদাহরণ তোমরা সবাই জানো। যেমন ধরো আমি একটা শরবতের কথা বলি। হ্যাঁ, ধরো একটা পানির কাপ আছে, আমি একটা সুন্দর করে একটু পানির কাপ খাই, এরপর আর খাবো না, একবারেই খাবো। ধরো এটা একটা পানির কাপ, এরপর থেকে আমরা সব পাত্র নেবো একটা করে। এই যে তোমরা বিকার দেখেছো না? বিকার বা যে কোনো একটা পাত্র, ধরো কাঁচের পাত্র, এই পাত্রের মধ্যে আমরা পানি নেব। প্রথমবার একটু স্লাইডটা সুন্দর করার জন্য আমি এই জিনিসটা একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। এই যে, তারপরে কপি করে নিয়ে গিয়ে এটা একটু ঠিকঠাক করে বসিয়ে দিই। একটু ওয়েট করো। আচ্ছা, তো এই যে দেখো একটা সুন্দর কাপ হয়ে গিয়েছে কিন্তু। এখন এই কাপের মধ্যে ধরো তুমি পানি নিয়ে আসো, এখানে ধরো পানি আছে, ধরো আমি সাদা কালারই নিই, এখানে ধরো পানি আছে। এবার তুমি ধরো এই পানির মধ্যে কিছু পরিমাণ ধরো কি দিতে পারো, ধরো রঙিন কোনো একটা জিনিস দিয়েছো। ধরো তোমরা আগে ছোটকালে ট্যাং খেয়েছো না? ট্যাং বা আরো কি কি যেন ছিল, ট্যাং কি ছিল বলো তো? কিছু ওই অরেঞ্জ ড্রিঙ্ক তৈরি করার জন্য কিছু পাউডার ছিল কিন্তু এগুলো, সেটা যদি তুমি মিশাও তাহলে কি হবে বলো তো? এগুলো কিন্তু গুঁড়ো, তাই না? মানে অনেক গুঁড়ো একসাথে, মানে পাউডার আকারে। এগুলো পানিতে মিশালে কিন্তু একটা শরবত তৈরি হয়ে যায়, যেটা অরেঞ্জ ফ্লেভারের ছিল। ছোটবেলায় কিন্তু খেয়েছে এই জিনিসগুলো অনেক, তাই না? তো এটা যদি তুমি মিশাও তাহলে কি হয় বলো তো? এটা যদি আমি অ্যারো দিয়ে লিখতে চাই, তাহলে এই পুরো জিনিসটা আমি একটু কপি করে নিই। দেখো তখন কি হয়ে যায়, এই জিনিস তুমি যখন এর ভিতরে ঢালবা, পানির ভিতরে, মানে পানির ভিতর দিয়ে তুমি যখন গোলানোর চেষ্টা করবা, তখন দেখবা যে এই পুরো দ্রবণটাই কিন্তু মোটামুটি এই কালারের হয়ে গিয়েছে। আমি যদি একটু সুন্দর মতোই আঁকাই, বুঝতে পারছো? মানে পুরো পানির মধ্যে এই কালারটা দেখতে পারবা। এখন বলো, তুমি যে ওই ট্যাঙের এই গুঁড়াটা তুমি দিলে, দেওয়ার পরে তারপরে তুমি গুলালে, তাই না? অবশ্যই একটু গুলিয়ে নিয়েছো। এরপরে তোমার যেটা তৈরি হয়েছে এটা একটা শরবত না? এবং এই শরবতটাকে আমরা কিন্তু দ্রবণ বলি, তোমরা এই জিনিসটা জানো, এটাকে আমরা দ্রবণ বলছি। এখন দ্রবণ তৈরি করার জন্য আমার কিন্তু দুইটা কম্পোনেন্ট কাজে লেগেছে। দেখো, তার মধ্যে একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে তোমার এই ট্যাঙের গুঁড়া, তাই না? তাহলে যেটা ছিল পানি সেটাকে আমরা আরেকটা নামে রাখি, তোমরা জানো এই জিনিসগুলো, কিন্তু আমি আরেকটু ভালোভাবে ডেফিনিশনটা শেখাবো। যেটা পানি সেটাকে আমরা বলছি দ্রাবক, আর যেটা এই গুঁড়া, ট্যাঙের গুঁড়া, এটাকে আমরা বলছি দ্রব। তাহলে একটা দ্রবণ কেমনে তৈরি হয় তুমি আমাকে একটু বলো তো? একটা দ্রবণ তুমি কেমনে তৈরি করতে পারো? আমি এই কালার দিয়ে দেখাই। যেহেতু আমরা ট্যাঙ্ক বানাইছি, তাহলে ট্যাঙ্কের কালারই দেবো। তাহলে দ্রবণ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? দ্রবণ দুইটা জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। দ্রব, একটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে না? তাহলে এটা আমাদের একটা সূত্র আকারে কাজে লাগবে। সূত্র মানে এটাই আসলে সত্যি কথা যে দ্রবণ তৈরি হয় দ্রব থেকে আর দ্রাবক থেকে। এখন কথা হচ্ছে কে দ্রব হবে আর কে দ্রাবক হবে। আচ্ছা, এটা হবে দ্রাবক, সরি, এটা দ্রাবক হবে। তো আশা করি বুঝতে পারছো। এখন যে দুইটা জিনিস দিয়ে আমি শরবতটা বানালাম, কে দ্রাবক হবে আর কে দ্রব হবে। তোমাদের লেভেলে সবসময় দেখবো যে পানির ভিতরে কিছু একটা মিশাচ্ছ, পানি সবসময় দ্রাবক হবে, আর যেটা তুমি মিশাচ্ছ
সেটা হবে দ্রব্য, এটা তুমি জানো, কিন্তু তারপরেও তোমাদের সংজ্ঞাটা শিখে রাখা উচিত যে কোনটা আসলে দ্রাবক হয় আর কোনটা আসলে দ্রব্য হয়। তো তুমি এখানে একটু নোট আকারে লিখতে পারো যে দ্রাবক দ্রাবক হচ্ছে যার ভৌত অবস্থা চেঞ্জ হয় না। তাহলে কি লিখবা? লিখে ফেলো আমার সাথে সাথে লেখো, তাহলে মানে তোমাদের নোটটাও তাহলে হয়ে যায়। তুমি যদি নোট করো তাহলে এটা খুবই ভালো একটা ব্যাপার। দ্রাবককে যার ভৌত অবস্থা চেঞ্জ হয় না, যার যার ভৌত অবস্থা চেঞ্জ হয় না সেই দ্রাবক। এখন দেখো এই দুইটার মধ্যে কোনটা দ্রাবক কোনটা দ্রব দুইটাই আলাদা আলাদা করে চেনা লাগছে না। যে কোনো একটাকে যদি তুমি দ্রাবক হিসেবে চিনে যাও তাহলে আরেকটা দ্রব তুমি বুঝে যাবা। তো তুমি শুধু দ্রাবকটা চেনাও তাহলেই হবে। দ্রাবক মানে হচ্ছে যার ভৌত অবস্থা চেঞ্জ হয় না। এটা বলতে আমি কি বুঝাচ্ছি দেখো, দেখো এখানে যেই বিক্রিয়াই বলা যায় আসলে যেই যে ব্যাপারটা ঘটেছে সেটা দেখো, আমি এটা একটু নিচে রাখি। যে ব্যাপারটা ঘটেছে এখানে দেখো একটা জিনিস ঘটেছে, এখানে হচ্ছে ট্যাঙের গোড়া। আমি যদি এটা লিখি ট্যাঙের গোড়া, ট্যাঙের গোড়া তার সাথে কিন্তু যুক্ত হয়েছে কি বলতো, তার সাথে যুক্ত হয়েছে পানি, তাই না? এই যে পানি, আমরা সংকেত দিয়েও লিখতে পারতাম H2O, সমস্যা নেই। আচ্ছা সংকেত দিয়ে লিখি তাহলে ভালো হবে। তাহলে এই যে পানি এটা হচ্ছে H2O। এখন আমরা কিন্তু কম বেশি রাসায়নিক বিক্রিয়া সবাই করেছি, তাই না? বিক্রিয়ার মধ্যে আমরা কিন্তু একটা সুন্দর জিনিস দিই, এটা হচ্ছে তাদের ভৌত অবস্থা উল্লেখ করি। ভৌত অবস্থা মানে কি? ওই যে কঠিন তরল বায়বীয় ওই জিনিসপাতি। তাহলে যারা কঠিন তাদেরকে আমরা সলিড বলি। দেখো ট্যাঙের গোড়া কিন্তু সলিড, বুঝতে পারছো? এটা কিন্তু তরল বা বায়বীয় না, এটা হচ্ছে সলিড। আর এই যে H2O এটা কি বলতো? পানি না? পানি লিকুইড, লিকুইড না মানে তরল। এখান থেকে আমি শরবত পেলাম না? এখান থেকেই তো আমি এই যে কমলা রঙের একটা শরবত পেলাম, তাহলে শরবতটাও কমলা রঙই। তাহলে এই যে শরবত এটাও কমলা রং, ঠিক আছে, কিন্তু এটার ভৌত অবস্থা কি বলতো শরবতের? এটার ভৌত অবস্থা কিন্তু লিকুইড। তাহলে তুমি একটু খুঁজে বের করো তো যে কার ভৌত অবস্থাটা চেঞ্জ হয়নি। দেখো একজনের ভৌত অবস্থা কিন্তু চেঞ্জ হয়নি, এই দুইটার মধ্যে যে কোনো একজনের ভৌত অবস্থা চেঞ্জ হয়নি। দেখো এই যে পানি এটা লিকুইড ছিল, শরবত হওয়ার পরে কিন্তু শরবতটা কিন্তু লিকুইড, মানে পানি ছিল আগেও লিকুইড, এখানে গিয়েও তো সে লিকুইডই তো হয়েছে, মানে পানি গিয়ে চেঞ্জ হওয়া লাগেনি। দেখো পুরো শরবতটা কিন্তু লিকুইড, তাই না? শরবতটাকে আমি দ্রবণ বলছি, সমস্যা নেই, এটা হচ্ছে দ্রবণ। শরবতটা হচ্ছে লিকুইড। তো লিকুইড বানানোর জন্য তোমার ট্যাঙের গোড়াটাকে চেঞ্জ হওয়া লেগেছে নাকি পানিটাকে চেঞ্জ হওয়া লেগেছে? দেখো পানি তো অলরেডি লিকুইডে আছে, এর তো চেঞ্জ হওয়ার কিছু নেই। ট্যাঙের গোড়াকেই বরং চেঞ্জ হওয়া লেগেছে, ট্যাঙের গোড়া সলিড থেকে লিকুইড হয়ে গেছে, তাই না? তার মানে পানি কিন্তু চেঞ্জ হয়নি, পানি লিকুইড ছিল এখনো লিকুইডই আছে। দেখো শরবত তো লিকুইডই, এর কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হয়েছে এটার। এখন কার চেঞ্জ হয়েছে সেটা দেখা লাগবে না, যেটা চেঞ্জ হয়নি সেটাকে তুমি দ্রাবক নাম দিতে পারো, এটা হচ্ছে দ্রাবক, বুঝতে পারছো? আর আরেকজন যে থাকে সে হচ্ছে দ্রব্য। আশা করি বুঝতে পারছো। এই কনসেপ্টটা তোমার এখন লাগবে কিনা জানি না, কিন্তু যখন তোমরা ইন্টারে পড়বা মানে কলেজে পড়বা তখন তোমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে যে কে দ্রব্য কে দ্রাবক, এ ধরনের প্রশ্ন আসতে পারে। তো এই লেভেলে হয়তো বা দরকার নেই, তারপরেও একটু চিনে রাখতে তো সমস্যা নেই, তাই না? যে কে দ্রব্য কে দ্রাবক। এখন তোমাদের লেভেলে কি দেখবা, সব সময় দেখবা যে পানির মধ্যে অথবা যে কোনো তরলের মধ্যে তুমি এমন লবণ বা কিছু একটা তুমি মিশিয়ে দিচ্ছ অথবা ট্যাং মিশিয়ে দিচ্ছ, এই যে এখানে উদাহরণের মতো। তো তুমি যেটাকে মিশাচ্ছ সেটাই মোটামুটি দ্রব্য ধরা যায়, আর যেটার মধ্যে মিশাচ্ছ যার মধ্যে মানে যে তরলের মধ্যে সেটা হচ্ছে দ্রাবক। এখন দ্রবণ অনেক রকম হয়, তুমি যে এই যে দ্রবণটা দেখছো সেটা হচ্ছে মোটামুটি কঠিন তরল দ্রবণ খুব সম্ভবত, মানে কঠিন আর তরল মিলিয়ে যে দ্রবণটা হয়েছে সেটা হচ্ছে কঠিন তরল দ্রবণ, বুঝতে পারছো? অনেক সময় দুইটাই তরল হয়, অনেক সময় দুইটাই কঠিন হয়, মানে যে কোনো কিছু হতে পারে। তুমি যখন কলেজে উঠবে দেখবা যে অনেক ধরনের দ্রবণ আছে। তোমাদের ক্ষেত্রে মানে তোমাদের লেভেলে যে দ্রবণটা সেই দ্রবণটা সবসময় দেখবা যে দ্রবটা হচ্ছে কঠিন, দ্রবটা সবসময় তুমি দেখবে কঠিন। দ্রব মানে কি? তুমি যাকে মিশাচ্ছ। তোমাদের লেভেলে তুমি লিখতে পারো যে দ্রব মানে যাকে মিশাচ্ছ, দ্রব মানে যাকে মিশাচ্ছ, যাকে মিশাচ্ছ, অথবা এটা লেখা লাগবে না, সমস্যা নেই। যে কঠিন তাকে তুমি দ্রব বলে দিবা, আর যে তরল পাত্রের মধ্যে যে তরলটা আছে সেটাকে আমরা বলবো দ্রাবক, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের লেভেলে, কিন্তু এটা কিন্তু মানে ইউনিভার্সাল ট্রুথ না। তোমরা যখন হায়ার স্টাডিজে পড়বা তখন দেখবা দ্রবণ অনেক ধরনের আছে, তখন এভাবে বলতে পারবা না যে তরল হলেই দ্রাবক আর কঠিন হলেই দ্রব, এভাবে বলতে পারবা না। তো আপাতত তোমাদের লেভেলে এটা হয়ে যাবে। তাহলে দ্রাবকটাকে দ্রাবক
মানে যে তরল আকারে আছে সে, মানে তোমাদের লেভেলের জন্য এটা হচ্ছে একটা সিম্পল রুল। এটা বুঝলে তুমি বুঝে যাবে কে দ্রাবক আর কে দ্রব। এখন এই ধারণাটা আমি ব্যাখ্যা করলাম যারা একদমই দ্রাবক দ্রব এর নাম কখনো শোনোনি অথবা শুনলেও ওইভাবে জানো না তাদের জন্য। তোমরা মেইনলি কিন্তু দ্রাবককে দ্রবকে এগুলো কিন্তু মোটামুটি ছোটবেলা থেকেই জানো, মানে আগের ক্লাসগুলোতেও খুব সম্ভবত এই জিনিসগুলো পড়ানো হয়। এ কারণে আমি আর ফার্দার আলোচনা করলাম না, মোটামুটি এটুকু জানলে তোমার দ্রবণ সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। এখন ঘনমাত্রা জিনিস বোঝানোর আগে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তোমরা কি দুইটা জিনিস সম্পর্কে পরিচিত? মানে একটা জিনিস সম্পর্কে পরিচিত হলেই হবে। ঘনত্ব জিনিস কি তোমরা জানো? ঘনত্ব এটা খুব সম্ভবত তোমাদের সিলেবাসে নেই, ফিজিক্সের সিলেবাসে দেখবো পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের মধ্যে আছে, কিন্তু তোমাদের 9 এর শর্ট সিলেবাসে কিন্তু ছিল। ঘনত্ব পার্টটা তোমাদের 9 এর শর্ট সিলেবাসে ছিল। ঘনত্ব জিনিসটা কি বলতো? ঘনত্ব জিনিসটা ছিল হচ্ছে প্রতি একক আয়তনের মধ্যে কি পরিমাণ ভর আছে। মানে এমন একটা সূত্র ছিল, মনে করে দেখো, রো ইকুয়ালস টু এম বাই ভি। রোটা ছিল ঘনত্ব, এই ভি ছিল আয়তন আর এম ছিল ভর। এটা দিয়ে কি বোঝায়? এই অংশটা দিয়ে একক আয়তনের মধ্যে কি পরিমাণ ভর আছে। আমি যদি এখানে একটু লিখে দিই, ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে, যারা একদমই পড়ানি তাদের জন্য লিখছি, আর যারা জানো তারা একটু স্কিপ করতে পারো, সমস্যা নেই, অথবা একটু স্পিড দিয়ে দেখতে পারো যারা জানো ঘনত্ব জিনিসটা কি। তো একক আয়তনে যতটুকু ভর আছে, এখন এটা দিয়ে না ঘনত্ব জিনিসটা বোঝা যায় না, আমি তোমাকে একটু ফিল করাই। একক আয়তনে যতটুকু ভর আছে এটা কেমনে ঘনত্ব হয়। দেখো ধরো যে কোনো একটা, আমি একটা শরবত দিয়ে তোমাকে চিন্তা করাই, যেহেতু আমি দ্রবণের কথা বলছি। দ্রবণে কিন্তু ঘনত্ব আছে, আবার ঘনমাত্রা নামে আরেকটা জিনিস আছে, আমরা একটু পরে দেখবো। আগে তুমি ঘনত্ব জিনিসটা ক্লিয়ার হও। দেখো ধরো আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে এখন থেকে পানি নেব, বুঝতে পারছো? বারবার আর এইভাবে এই কাঁপাবো না। এই পাত্রের মধ্যে ধরো পানি আছে, ঠিক আছে? এরকমই আরো একটা পাত্র আমি নিয়ে নেব। দুইটা পাত্র দিয়ে তোমাকে একটু বুঝাই যে ঘনত্ব জিনিসটা আসলে কি। দেখো এই পাত্রে যে পানি আছে তার মধ্যে আমি হলুদ কালার দিয়ে যে কোনো একটা লবণ বুঝলাম। লবণের সংকেত তোমরা জানো তো? লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড হয়, KCl হয়, মানে ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে অনেক রকম লবণ হতে পারে। মানে বিশেষ করে হ্যালোজেনের সাথে যেইগুলো যুক্ত হয়, মানে হ্যালোজেন, এই যে এক্স মাইনাস বলে, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওই জিনিসগুলোর সাথে পজিটিভ চার্জ যুক্ত হলে মোটামুটি তাকে লবণই বলে। তো সবচেয়ে পরিচিত আমরা যে খাদ্য লবণ ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এগুলো তোমাদের জানা উচিত, না জানলে হবে না তা না, না জানলেও এই অধ্যায় হবে। মানে কেমিস্ট্রি যেহেতু পড়ো তোমরা, এতদিন পড়ে এসেছো, এটা জানা উচিত। তো যে কোনো একটা লবণ এখানে আছে, এই লবণকে আমি হলুদ কালার দিয়ে প্রকাশ করি। লবণ আছে অল্প একটু, এখানে মানে খুবই কম আছে। এখানে মোট পানির আয়তন তোমার দেওয়া আছে, পানির একটা আয়তন আছে, নির্দিষ্ট একটা আয়তন ভি। আয়তনকে ভলিউম দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? যদি এখানে একটু লিখে দিই আয়তনকে, আচ্ছা পরে বলবো না, আয়তনকে ভলিউম দিয়ে প্রকাশ করে। তো এটাও সেম আয়তনেরই, এটাকে আমি ভি বলছি। আয়তন তো জানো তাই না, যে কোনো একটা পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে, এই পানিও সেম পরিমাণ জায়গা দখল করছে, এটাও সেম পরিমাণ জায়গায় দখল করছে, এদের আয়তন সেম। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই পানিতে লবণ কম আর এই পানিতে লবণ অনেক বেশি, বুঝতে পারছো? মানে একদম লবণে ভরা, প্রায় অনেক বেশি, এই যে এত বেশি লবণ আছে। এবার তুমি একটু বলো তো যে এই দুইটা পানির মধ্যে কোন পানির ঘনত্ব বেশি, মানে কোন পানিটা বেশি ঘন? তুমি একটু চিন্তা করে দেখো তো, এই দুইটা পানির মধ্যে কোন পানি বেশি ঘন? অবশ্যই এটা না, মানে এটা কিন্তু এর থেকে বেশি ঘন, তাই না? কেন বলো তো? আমি ভিটা সরিয়ে দিচ্ছি, দুইটার আয়তন সেম, এটা বুঝতে পারছো? এটা এ পাত্র, এটা বি পাত্র, অথবা আমি এটাকে আর এটাকে বি বলি। চল দেখো, বি পাত্রটা কিন্তু এ পাত্রের থেকে বেশি ঘন। তুমি কিন্তু চোখের দেখেই বুঝতে পারছো এখানে লবণ কম, এখানে লবণ বেশি। আসলে ঘনত্বর সংজ্ঞাটা হলো যে একক আয়তনে যে পরিমাণ ভর আছে, মানে এখানে একটা নির্দিষ্ট আয়তন নিয়ে নাও, একক আয়তন নিয়ে নাও, এই আয়তনের মধ্যে যেটুকু ভর তুমি পাবা, এখানে তুমি একক আয়তন নিয়ে নাও। একক আয়তন বলতে আমি এক মানের আয়তন বলছি, সেটা তুমি যে কোনো এককে নিতে পারো, তুমি মিটার কিউব এককে নিতে পারো অথবা লিটারে নিতে পারো। তুমি আলাদাভাবে নিলে তোমার পরিমাপটা ভিন্ন হবে, কিন্তু দুইটার মধ্যে যেহেতু তুলনা করছি
যে তুমি সেম পরিমাণ আয়তন নাও, সেই আয়তনের মধ্যে দেখো যে আসলে ভর কোনটায় বেশি আছে। দেখো এখানে তুমি ধরো এটুকু হচ্ছে একক আয়তন, মানে এক মানের আয়তন, ধরো 1 লিটারই আমি বললাম, হ্যাঁ 1 লিটার, এটাও ধরো বললাম 1 লিটার। এই 1 লিটারের মধ্যে ভর কার বেশি বলো তো? এটুকুর মধ্যে দেখছো যে ভরটা কিন্তু কম, দেখো লবণ কিন্তু কম দেখা যাচ্ছে, এখানে কিন্তু লবণ অনেক বেশি দেখা যাচ্ছে এই 1 লিটারের মধ্যে, মানে এখানে ভরটা বেশি। ভরকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো তো? ফিজিক্সে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করে, আর কেমিস্ট্রিতে কিন্তু ডাব্লিউ দিয়ে প্রকাশ করে, তোমরা জানো এই জিনিসগুলো। তাহলে এটা কিন্তু ডাব্লিউ, ডাব্লিউটা কিন্তু এখানে অনেক বেশি আর এখানে ডাব্লিউটা অনেক কম। তাহলে তুমি কি দেখছো, একক আয়তনে এটার ঘনত্ব মানে এটার ভর বেশি, তাহলে এটার কিন্তু ঘনত্ব বেশি। আমি যদি এখানে লিখি যে বি এর ঘনত্ব এ এর থেকে বেশি, আমি এখান থেকে এইভাবে লিখতে পারি যে রো অফ বি ইজ গ্রেটার দেন রো অফ এ। রো দিয়ে আবার ঘনত্ব বোঝায়, তোমরা যারা ফিজিক্স থেকে পড়ে এসেছো তারা জানো, আর যারা ফাঁকিবাজি করেছো তাদের একটু প্যারা হবে, স্বাভাবিক। কিন্তু আমি মোটামুটি সবাই যাতে বুঝতে পারে সেই রকম করে বলছি, সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র জানি, রো ইকুয়ালস টু এম বাই ভি, মানে আমাদের মোট যে পরিমাণ ভর আছে তাকে আমরা মোট আয়তন দিয়ে ভাগ করে ফেলি, তাহলে আমরা একক আয়তনে কি পরিমাণ ভর আছে সেটা পেয়ে যাব। এখন এটা আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এটা ঐকিক নিয়ম থেকে প্রমাণ করা যায়। এটা যেহেতু কেমিস্ট্রির বিষয় নয় তাই আমি এটা আর করছি না। আর যেহেতু কেমিস্ট্রিতে ভরকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করে না, ডাব্লিউ দিয়ে প্রকাশ করে, তাই আমি এটাকে ডাব্লিউই বলছি, ঠিক আছে? তো এটা ছিল ঘনত্ব। এখন ঘনত্বের কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা আরেকটু ভালোভাবে আমাদের দেখতে হবে। ধরো এখানে এটা ধরো একটা বড় পাত্র, এটা ধরো একটা ছোট পাত্র, ঠিক আছে? ধরো ছোট পাত্র, ধরো এখানেও পানি আছে, আবার ধরো এখানেও পানি আছে, ঠিক আছে? এখন ধরো আমি এখানেও 1 কেজি লবণ দিলাম, ধরো এটা বলি, এখানে আমি 1 কেজি লবণ দিলাম, যে কোনো লবণ, ধরো সোডিয়াম ক্লোরাইড লবণ দিলাম। এখানেও আমি 1 কেজি লবণ দিলাম, 1 কেজি একটু বেশি হয়ে যায়, আমি ধরো একটু কম বলি, 10 গ্রাম বলি। এখানে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ দিলাম, এখানেও 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ দিলাম। 1 কেজি দিলে যে পরিমাণ লবণাক্ত হয়ে যাবে না, ওইটা খেয়ে মানুষ মরে যাবেন এমন অবস্থা, মানে কষ্টে মারবে না, মানে মুখে লবণ লাগবে না সেই কষ্টে মারবে না, বুঝতে পারছো? তো আমরা অত বেশি লবণ দেবো না, আমরা অল্প একটু দিছি 10 গ্রাম লবণ। তো আমরা এখানেও 10 গ্রাম লবণ দিলাম, এবার এখানেও 10 গ্রাম লবণ দিলাম। আমি একটু পাত্রগুলোর নাম দিয়ে দিই তাহলে ভালো হবে। এটা হচ্ছে এ পাত্র, এটা বি পাত্র। এবার ভিডিওটা পজ করে তুমি আমাকে একটু বলার চেষ্টা করো তো, কমেন্টে বলো যে এই দুটার মধ্যে কার ঘনত্বটা বেশি। তোমাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা না বললেও হবে, সমস্যা নেই, তারা জানো। কিন্তু যারা আজই নতুন শিখলে তাদের একটু বলার সুযোগ দাও যে তারা কতটা বুঝলো। তোমরা যারা ঘনত্ব সম্পর্কে খুব বেশি ক্লিয়ার না, মানে আমার এই এক্সপ্লেনেশনটা দেখে মোটামুটি যা বুঝার বুঝলে, এবার তোমরা একটু বলার চেষ্টা করো যে আসলে এখানে কার ঘনত্বটা বেশি। তোমরা অনেকেই হয়তো এটাকে বেশি বলবো, কিন্তু আসলে ঘনত্ব কিন্তু এটার বেশি। কেন, তুমি একটু লজিক্যালি চিন্তা করো, এখানে পানি অনেক বেশি না, তাহলে পানির আয়তন এখানে অনেক বেশি, আবার এখানে আয়তন অনেক কম। এখানে অনেক বেশি আয়তনের মধ্যে তুমি 10 গ্রাম দিচ্ছ, আর এখানে অল্প আয়তনে তুমি 10 গ্রাম দিয়ে দিচ্ছ, তাহলে কে বেশি ঘন হবে বলো তো? এখানে যে তুমি 10 গ্রাম দিবা, এই 10 গ্রাম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যেহেতু পানি অনেক বেশি, তাই না? ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর এই যে 10 গ্রাম অল্প জায়গার মধ্যে অল্প আয়তনের মধ্যে কিন্তু 10 গ্রাম মোটামুটি তুমি অনেক ঘনই দেখতে পারবা, বুঝতে পারছো? তার মানে এই বি পাত্রের ঘনত্ব কিন্তু বেশি, বুঝতে পারছো? কারণ কি, দেখো তো তোমার আয়তন কম না, এখানে আয়তন কম, আয়তন যদি কম হয় আর এখানে যদি আয়তন বেশি হয়, বেশি আয়তনের মধ্যে তুমি যখন 10 গ্রাম ধরাতে যাবো তখন দেখবা যে তুমি যদি একক আয়তন নাও, তুমি যদি এর মধ্যে 1 লিটার আয়তন দেখো, এটুকু ধরে 1 লিটার আয়তন, এটুকু ধরে 1 লিটার আয়তন, এর মধ্যে কিন্তু ভর তুমি কম দেখবা, মানে ডাব্লিউ এর মান কম দেখবে এখানে। কারণ কি, তোমার তো আয়তন অনেক বেশি, অনেক বেশি আয়তনের মধ্যে 10 গ্রাম তো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তাই না? আর এখানে আয়তনটাই কম না, কম আয়তনের মধ্যে তুমি যদি সেম পরিমাণ লবণ দাও তাহলে সেটা তো আর এই বেশি আয়তনের মধ্যে এত বেশি ছড়ানোর জায়গা পাবে না, অল্প 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 জায়গার মধ্যেই সবাই থাকার চেষ্টা করবে না। তাহলে তুমি যদি এখান থেকে 1 লিটার নিয়ে দেখো, 1 লিটার নিয়ে দেখো, তাহলে এখানে ভর তুমি দেখবে অনেক বেশি আছে, বুঝতে পারছো? তাহলে দেখো একই পরিমাণ লবণ দিলে কিন্তু এখানে ঘনত্ব কম, কারণ এখানে আয়তনটা বেশি, আর এখানে ঘনত্বটা কিন্তু বেশি, এটা কিন্তু বেশি ঘন। কারণ কি, এখানে আয়তন কম ছিল বলে এই সেম পরিমাণ লবণই একটু বেশি ঘন আকারে আছে, বুঝতে পারছো? মানে বি এর ঘনত্ব এবারও এ এর থেকে বেশি।
এবার তুমি ইকুয়েশন থেকেও তুমি কিন্তু চিন্তা করতে পারো। তোমরা যারা সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই জিনিসগুলো সম্পর্কে ভালো ধারণা আছে, এটা নিয়ে আমরা সামনে ভিডিও দেবো, সমস্যা নেই। তো তোমরা যারা বোঝো তারা দেখো রো ইকুয়ালস টু W/V না। দেখো আমি দুইটার ক্ষেত্রে কিন্তু আমি ভর সেম রাখিছি, এখানেও আমি 10 গ্রাম লবণ দিয়েছি, এখানেও 10 গ্রাম লবণ দিয়েছি, মানে দুইটার ক্ষেত্রে এটা একদম ফিক্সড। এই ডাব্লিউ এর মান কোনো চেঞ্জ নেই দুইটার ক্ষেত্রেই, এটা ফিক্সড। আমি একটু সরি কালারটা ঠিক করে দিই, এটা হচ্ছে ফিক্সড। তাহলে চেঞ্জটা আনবে কে? ভি এর মানের উপর নির্ভর করবে না রো এর মান। রো মানে কি? ঘনত্ব। ঘনত্বর মান নির্ভর করবে আয়তনের উপর। এখন দেখো তুমি যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে মান কিন্তু ছোট হয়ে যায়। দেখো কোন একটা সংখ্যা ধরো আছে, ধরো তোমার একটা সংখ্যা আছে 5, 5কে তুমি ধরো 1 দিয়ে ভাগ করলে তাহলে কত হয়? 5 হয়। 5কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 2.5 হয় না? 5কে তুমি যদি ধরো 10 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 0.5 হয়। মানে তুমি নিচে যত বাড়াচ্ছ, মানে হরে তুমি যত বাড়াচ্ছ তোমার ভাগফল তত কমে যাচ্ছে। তাহলে দেখো তো তোমার আয়তন তুমি যত বাড়াবা তোমার ঘনত্ব তত কমে যাবে না? মানে তুমি নিচে যত বাড়াবা এখানে তত কমে যাবে। তাহলে দেখো তো যেটার আয়তন বেশি সেটার ঘনত্ব কম, আবার উল্টোটাও সঠিক, যেটার আয়তন কম সেটার ঘনত্ব বেশি। তোমরা যারা সমানুপাতিক ব্যস্তানুপাতিক জিনিসটা ভালো মতো বোঝো তাহলে বুঝবো যে এই দুটো পরস্পর ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? মানে এটা আছে লবে, তুমি যদি ভগ্নাংশ আকারে চিন্তা করো, এটা আছে লবে আর এটা আছে হরে। তার মানে এ বাড়লে এ কমে, আর এ যদি কমে যায় তাহলে আবার এই লোক বাড়ে। বুঝতে পারছো? মানে দুইটার মধ্যে চরম শত্রুতা, একজন বাড়লে আরেকজন কমবে, একজন কমলে আরেকজন বাড়বে। এটা কখন সম্ভব? যখন এই দুইটা বাদে বাকি সবাই ফিক্স থাকে, মানে বাকি সবার মান কোনো চেঞ্জ হয় না। দেখো এখানে ডাব্লিউ এর মান কিন্তু চেঞ্জ হয়নি, দুইটারই 10 গ্রাম করে ছিল, কিন্তু ভি এর মান আর রো এর মান এই দুইটা খালি চেঞ্জ আছে। তাহলে এই দুইটার মধ্যে দেখবে একজন আছে লবে আর একজন আছে হরে, মানে এই দুজন পরস্পরের শত্রু। একজন বাড়লে একজন কমবে, আর একজন কমলে আরেকজন বেড়ে যাবে, মানে দুইটা কখনো সেম ভাবে হবে না। তাহলে দেখো তো যেখানে আয়তনটা বেশি সেখানে ঘনত্ব কম হওয়া উচিত, তাহলে এখানে আয়তন বেশি না, তাহলে এখানে ঘনত্ব কম। তুমি বুঝতে পারছো এখানে রো এর মান কম, কারণ কি এখানে আয়তনটা বেশি ছিল। আর এখানে দেখো আয়তনের মান কম, এখানে রো এর মানটা বেশি, মানে ঘনত্ব বেশি। বুঝতে পারছো? দেখো এই ক্লাসের মধ্যে সমানুপাতিক ব্যস্তানুপাতিকেরও মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। এখন তোমরা যারা ওই প্রথম এক্সপ্লেনেশনই বুঝছিলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক অত বোঝো না, তারা আর এটা ওইভাবে বোঝা লাগবে না, কেমিস্ট্রিতে লাগবে না, তোমাদের ফিজিক্সে যা লাগবে আমি আলাদা ভিডিও করে পড়িয়ে দেবো, সমস্যা নেই। তোমরা এখন বুঝতে না পারলেও এটুকু স্কিপ করো, সমস্যা নেই। মানে এটুকু যে কেমিস্ট্রির জন্য লাগবে তা না, এমনি তোমাদের যাদের একটু কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের জন্য এটা দিলাম। সামনে একটা ডেডিকেটেড ভিডিও আসবে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক, এটা বুঝিয়ে। বুঝতে পারছো? তো তুমি যদি ঘনত্ব জিনিসটা বুঝতে পারো তাহলে ঘনমাত্রাটাও বুঝতে পারবা। এখন যখন আমরা দ্রবণের কথা বলি, দ্রবণের কিন্তু ঘনত্ব পসিবল, তার সাথে আরেকটা জিনিসও পসিবল, আরেকটা রাশি, সেটা হচ্ছে ঘনমাত্রা। এতক্ষণ আমরা বললাম ঘনত্ব। ঘনত্ব কি ছিল একটু আরেকবার বলো? একক আয়তনে যতটুকু ভর আছে, একক আয়তনে যতটুকু ভর আছে। বুঝতে পারছো? ঘনত্ব মানে কি? একক আয়তনে যতটুকু ভর আছে। তাহলে ঘনমাত্রা জিনিসটা কি? এবার আমরা ঘনমাত্রা জিনিসটাই পড়বো। তাহলে ঘনমাত্রা জিনিসটা কি? ঘনমাত্রা তুমি 1 নম্বরে লেখো যে দ্রবণের একটা বৈশিষ্ট্য হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা কি? ঘনমাত্রা কি জিনিস বলো তো? ঘনমাত্রা হচ্ছে দ্রবণের একটি বৈশিষ্ট্য। দ্রবণের একটি বৈশিষ্ট্য মানে তুমি যদি দ্রবণ তৈরি করো এই বৈশিষ্ট্যটা থাকবেই। বুঝতে পারছো? মানে প্রত্যেকটা দ্রবণের এই বৈশিষ্ট্য থাকেই যে তার একটা ঘনমাত্রা থাকবে। এখন ঘনমাত্রা জিনিসটা আসলে কি? এটা কিন্তু ঘনত্বের মতোই। বুঝতে পারছো? সেই কারণে ঘনত্বটাকে শিখালাম। এবার যদি তুমি ঘনমাত্রা শেখো তাহলে তুমি ভালো মতো করে শিখতে পারবা। দেখো, আচ্ছা সরি, তো এই যে দ্রবণের একটি বৈশিষ্ট্য এটা হচ্ছে ঘনমাত্রা। এবার আমি যদি তোমাকে বলি যে ঘনমাত্রাটা কি, এবারই তো আসল খেলা হবে। ঘনমাত্রা কি? দেখো তুমি ঘনত্বের ক্ষেত্রে হিসাব করেছো একক আয়তনে যতটুকু ভর আছে। যদি তোমাকে এমন একটা হিসাব করতে বলি যে একক আয়তনে কতটুকু মোল আছে, দেখো তুমি কিন্তু তোমার মাথায় কিন্তু প্রসেস করছে জিনিসটা। মোল কি ছিল বলো তো? আগের ক্লাসে পড়াইছি। তাহলে আগের ক্লাস ভালো মতো বুঝে আসলে তুমি বুঝতে পারবে যে মোলও কিন্তু একটা পরিমাপ, তাই না? মোলের সাথে কিন্তু ভরের একটা রিলেশন আছে, তাই না? তাহলে তুমি কিন্তু পদার্থের পরিমাপকে চাইলে মোল দিয়েও প্রকাশ করতে পারো, তাই না? আমরা কিন্তু আগের ভিডিওতেই তো দেখে আসিছি যে কোন একটা পদার্থের ভরকে অথবা পদার্থের মধ্যে কত কি পরিমাণ অণু পরমাণু আছে সেটাকে, অথবা নির্দিষ্ট একটা ক্ষেত্রে আয়তনকে, সবকিছুকে তুমি কিন্তু মোল দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে তুমি যখন একক আয়তনে ভর হিসাব করছিলে তখন সেটা ছিল ঘনত্ব, আর যখন তুমি একক আয়তনে মোল হিসাব করবা তখন হিসাবে ঘনমাত্রা। বুঝতে পারছো?
আমার ল্যাপটপে একটু সমস্যা করেছে, একটু ওয়েট করো। এটা হয়তো আচ্ছা আচ্ছা একটু ওয়েট করো, ভিডিওটা টেনে নাও। আমার ল্যাপটপে মাঝে মাঝে সমস্যা করে, একটু একটু টাইম দাও, অথবা ভিডিওটা টেনে নাও তাহলে হবে। আচ্ছা মনে হয়েছে, দেখো তাহলে আমি কি বলছিলাম, দেখো একবার মনোযোগ দাও। তুমি কিন্তু মল কথাটা দিয়ে সবকিছুই প্রকাশ করতে পারো। যে কোনো পদার্থের ভরকে মলে প্রকাশ করতে পারো, অথবা ওই পদার্থের মধ্যে কি পরিমাণ অণু পরমাণু আছে সেটাকে তুমি মলে প্রকাশ করতে পারো। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তুমি গ্যাসের আয়তনকেও মলে প্রকাশ করতে পারো, অনেক কিছুকে তুমি কিন্তু মলে প্রকাশ করতে পারো, তাই না? তাহলে তুমি যদি ভরে প্রকাশ না করে তুমি যদি চাও যে তুমি এটাকে মলে প্রকাশ করবা, তখনই এটা আর ঘনত্ব থাকবে না, এটা হয়ে যাবে ঘনমাত্রা। বুঝতে পারছো? তার মানে কি, একক আয়তনে যতটুকু ভর আছে সেটা হচ্ছে ঘনত্ব। আর তুমি যদি ভর হিসাব না করে তুমি হিসাব করো যে একক আয়তনে কতটুকু মোল আছে, তুমি যদি লেখো একক আয়তনে কতটুকু মোল আছে, কতটুকু না বলে যতটুকু বলি তাহলে ভালো হবে। এটা তো আর প্রশ্ন করছি না, তাই না? একক আয়তনে যতটুকু মোল আছে সেটাই হচ্ছে তোমার ঘনমাত্রা। বুঝতে পারছো? তাহলে ঘনমাত্রা কিন্তু কিছুই না, তোমরা কিন্তু ঘনমাত্রা জিনিসটাই বোঝো না। ঘনমাত্রা জিনিসটা আমি কিন্তু খুব সহজে বুঝিয়ে দিলাম। ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে একক আয়তনে যতটুকু ভর আছে। এখন এই ভরকে তুমি চাইলে মোলে প্রকাশ করতে পারতে না? যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে কত মোল সোডিয়াম ক্লোরাইড, তুমি বের করতে পারবে না। তুমি সূত্র জানো N সমান W/M। তো W এর জায়গায় 10 আর M এর জায়গায় কত বলতো? এটার আণবিক ভর হবে, মানে কি সোডিয়ামের ভর হচ্ছে 23, সোডিয়ামের পারমাণবিক ভর, তার সাথে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, হিসাব করে দেখো মোট হয় 58.5। তাহলে W/M মানে কি? এটা W, আর এই যে 58.5 এটা হচ্ছে M। তাহলে এই 10কে 58.5 দিয়ে ভাগ করলে তুমি কিন্তু মোল সংখ্যা পেয়ে যাচ্ছ। তার মানে ভরকে তুমি কিন্তু মোলে কনভার্ট করতেই পারো, তাই না? ভরকে যেহেতু তুমি মোলে কনভার্ট করতেই পারো, তাই তুমি একক আয়তনে কি পরিমাণ ভর আছে এটা হিসাব না করে তুমি তো একক আয়তনে কতটুকু মোল আছে এটাই তো হিসাব করতে পারতে, তাই না? যদি তুমি একক আয়তনে কতটুকু মোল আছে সেটা হিসাব করো, তখন সেটা হয়ে যাবে ঘনমাত্রা। আমার আবার সমস্যা হয়েছে, একটু টাইম দাও। আচ্ছা একটু ওয়েট করো, আবার ভিডিওটা টানতে পারো, সমস্যা নেই। দেখো তাহলে একক আয়তনে যতটুকু মোল আছে এটা হচ্ছে ঘনমাত্রা। এখন ঘনমাত্রা আবার বিভিন্ন রকম হয়। হ্যাঁ, একক আয়তনে কতটুকু মোল আছে, এখন এই আয়তনটা কার হিসাব করা হয় জানো? আমার তো দ্রবণে দুই রকম জিনিস আছে। একটা আছে হচ্ছে, দেখো আমি এখানে তো দেখালাম, দ্রবণে দ্রাবক আছে আবার দ্রব্য আছে। তাহলে আয়তনটা কার হিসাব করব? আয়তনটা হিসাব করব, তুমি দ্রাবক অথবা দ্রবণ যাই বলো না কেন, তুমি দ্রাবকের আয়তনটা হিসাব করবে। আমি তোমাকে যদি একটু দেখাই, অথবা তুমি দ্রবণের আয়তন হিসাব করো। একক আয়তনে তুমি যে আয়তনটা হিসাব করবা, সেই আয়তন হিসাব করবা দ্রবণের। হ্যাঁ, আর এই যে যতটুকু মোল আছে এই মোলটা কার হিসাব করবা? এই মোলটা হিসাব করবা দ্রবের। দেখো দ্রবণ কি ছিল? দ্রবণ ছিল হচ্ছে শরবত, তাই না? এটা হচ্ছে শরবত। আর তোমার দ্রব কি ছিল? দ্রব ছিল হচ্ছে তোমার ট্যাং, তাই তো? ট্যাং মানে কি? তোমার ওই শরবত বানানোর জন্য যে গুঁড়া ছিল, অরেঞ্জ ফ্লেভারের শরবত বানানোর জন্য সেইটা। তাহলে তুমি মলটা কার হিসাব করবে বলো তো? মলটা হিসাব করবে তুমি দ্রবের। মানে দেখো আমি তোমাকে একটু দেখাই, এখানে একটা পাত্র আঁকাই, একটু ওয়েট করো। একটা পাত্র আমি যদি আঁকি ফেলি, আচ্ছা এইভাবে আঁকে, সমস্যা নেই। এই যে একটা পাত্র, এর মধ্যে পানি আছে, তাই না? এই পানির মধ্যে তুমি কি মিশাতে চাইছো? তুমি মিশাতে চাইছো ট্যাং। এই যে ট্যাং, আমি এভাবে মিশাই। এটা মানে কি? আমি গুঁড়া আঁকাছি, তাছাড়া কিছু না। এই যে ট্যাং এর গুঁড়া, এটা হচ্ছে ট্যাং। এটা তুমি মিশাতে চাইছো এর মধ্যে। মিশালে কি হয়ে গিয়েছে আমি অ্যারো দিয়েই দেখাই। আর এটা আরেকবার কপি করে নিই তাহলে ভালো হবে। এই পুরো জিনিসটা এখানে নিয়ে গেলাম। আর তোমার যে দ্রবণটা তুমি পেলে, মানে তুমি যে শরবতটা পেলে, সেই শরবতটা কিন্তু মোটামুটি কালার হয়ে গিয়েছে। শরবতটা মোটামুটি এই কালার হয়ে গিয়েছে। তাহলে তুমি খেয়াল করো, আমি আরেকটু ভালোভাবে দিয়ে দিই। এই যে এই কালার কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো এটা কিন্তু শরবত ছিল। তুমি আয়তন কার হিসাব করবা? তুমি তো একক আয়তনে, তুমি বুঝতে পারছো যে এখানে আসলে ওই দ্রবণ থেকে তুমি আয়তন হিসাব করবে। তো এইভাবে করে আয়তন ধরে দেখাচ্ছিলাম, তাই না? একক আয়তন তুমি নিবা,
এর মধ্যে দেখো তুমি কিছু পরিমাণ ট্যাঙ্ক পাচ্ছ। তুমি ওই ঘনত্বের মধ্যে সে একই কাজ, ঘনত্বের মধ্যে কাজটা হচ্ছে একক আয়তনের মধ্যে কি পরিমাণ ভর আছে। এখন এই যে ভর আর ঘনমাত্রার ক্ষেত্রে এই যে মোল, এগুলো কারটা হিসাব করবা? দ্রব্যেরটা, মানে যাকে তুমি মিশাই আছো এটা হিসাব করবা, মানে এর মধ্যে কতটুকু ট্যাঙের গুঁড়া আছে। আসলে গুঁড়া তো মিশে গিয়েছে কিন্তু এর মধ্যে তো আছে, তাই না? এটা কতটুকু আছে সেটা হিসাব করবা, মানে তোমার কতটুকু দ্রব্য আছে, মানে দ্রব্যের মলটা তুমি হিসাব করবে, এটা আমার কথা। তো আশা করি বুঝাতে পারিছি যে ঘনত্ব মানে একক আয়তনে কতটুকু ভর আছে, আর ঘনমাত্রা মানে হচ্ছে একক আয়তনে কতটুকু মল আছে। কিন্তু এই যে আয়তন, এই আয়তন তুমি হিসাব করবা হচ্ছে দ্রবণের আয়তন, এই যে পুরো দ্রবণটা, এই দ্রবণ থেকে তুমি আয়তন নিবা, আর সেই আয়তনের মধ্যে দেখবা যে কতটুকু মল দ্রব্য আছে। মল হিসাব করার সময় দ্রব্যের মল হবে, এটাই হচ্ছে কথা। বুঝতে পারছো? কারণ দ্রাবক তো পানি, পানির হিসাব করে তো আমার লাভ নেই, আমার হিসাব করতে হবে এই পানির মধ্যে আসলে কতটুকু ট্যাঙ্ক তুমি মিশিয়েছো, এটাই আমার আসলে হিসাব। এখন পানির মধ্যে পানি মিশিয়ে তুমি তো ভর বাড়াতে পারো, মানে মোল বাড়াতে পারো, তাই না? পানির মধ্যে তুমি ধরো পানি মিশিয়ে দিলে, তাহলে এই পানিকে কি আমি কাউন্ট করব? অবশ্যই করব না। আমি কাকে কাউন্ট করো? পানির মধ্যে তুমি যে দ্রব্যটা মিশাচ্ছ সেটা, মানে এই দ্রব্যটাই তো ম্যাটার করে আসলে। বুঝতে পারছো? পানির হিসাব হবে না, মানে যখন তুমি মল হিসাব করবা তখন কোনো পানির হিসাব হবে না। বুঝতে পারছো? তখন হিসাব হবে শুধু সেখানে কি পরিমাণ দ্রব্য আছে। আশা করি মোটামুটি বুঝতে পারছো। এখন ম্যাথ করতে করতে আমরা আরো ভালোভাবে বুঝবো না, ম্যাথের যখন সূত্র পড়বো এটার। এখন এই যে ঘনমাত্রাটা তোমাকে পড়ালাম, ঘনমাত্রা কিন্তু অনেক রকম হয়। এই যে ঘনমাত্রা তোমাকে পড়াইছি এটা হচ্ছে মোলার ঘনমাত্রা। বুঝতে পারছো? এটা এটা কি ঘনমাত্রা বলো তো? এটা হচ্ছে মোলার ঘনমাত্রা, এটাকে বলা হয় মোলার ঘনমাত্রা। বুঝতে পারছো? এটাকে কি ঘনমাত্রা বলে? মোলার ঘনমাত্রা। আরো অনেক রকম ঘনমাত্রা আছে, মোলার না দিয়ে মোলাল আছে, নরমাল আছে, এরকম অনেক ঘনমাত্রা আছে। বুঝতে পারছো? যে এটা তুমি কলেজে গিয়ে পড়বা, আরো 2-3 রকমের ঘনমাত্রা। ফর্মাল আছে, কিন্তু তোমাদের লেভেলে যে একটা আছে সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা মানে কি? প্রতি একক আয়তন দ্রবণের মধ্যে কত মল দ্রব্য আছে, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে তুমি একটা সূত্র তৈরি করবা। সূত্রটা এই যে মোলার ঘনমাত্রা, এটাকে আবার আরেকটা নামেও ডাকে, তুমি একটু এখান থেকে লিখে নাও। এই মোলার ঘনমাত্রাকে বলা হয়, একবারে তুমি বলতে পারো মোলারিটি। মোলারিটি, ঠিক আছে? এই মোলার ঘনমাত্রাকে বলতে পারো মোলারিটি। এই মোলারিটিকে প্রকাশ করা হয় এস দিয়ে। বুঝতে পারছো? আয়তনকে কি দিয়ে জন্য প্রকাশ করে? আয়তনকে কিন্তু প্রকাশ করে ভি দিয়ে, তাই না? আর এই যে যতটুকু মল, মানে কি মল সংখ্যা না? মল সংখ্যাকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি, আগের ক্লাস থেকে পড়ে এসেছো। তাহলে এবার আমরা সূত্র তৈরি করতে পারবো। এখানে কি বলা আছে সংজ্ঞায়? একক আয়তন দ্রবণে কত মল দ্রব্য আছে, এটাই হচ্ছে আমার ঘনমাত্রা। একক আয়তন দ্রবণে কত মল দ্রব্য আছে, এটা হচ্ছে ঘনমাত্রা। এখন এখান থেকে তুমি একটা ঐকিক নিয়ম করবা যে ভি আয়তনের মধ্যে এন মল আছে, অতএব এক আয়তনের মধ্যে আছে এন বাই ভি। এটা তুমি তোমারই কাজ দিলাম, যেহেতু আগের ভিডিওতে তুমি অ্যাপ্রোচটা দেখেছো যে কেমনে আসলে একটা সূত্র প্রমাণ করে। তো একক আয়তনে কতটুকু মল আছে এটা তুমি বের করবে। আমি তোমাকে দিয়ে দিলাম যে ভি আয়তনের মধ্যে এন মল আছে, তাহলে তুমি কি লিখবে আমি দেখিয়ে দিই। ভি আয়তনের মধ্যে এন মল আছে, অতএব একক আয়তনের মধ্যে কি আছে? এন বাই ভি। এখন একক আয়তনে যে আছে সেটাই তো আবার মোলার ঘনমাত্রা, মানে মোলারিটি, মানে এটাই হবে এস এর মান। তুমি এটা নিজে প্রমাণ করবা, আমি ওইভাবে ফার্দার ব্যাখ্যায় গেলাম না। বুঝতে পারছো? ভি এর মধ্যে ভি আয়তনে আছে এন মল, অতএব একক আয়তনে আছে এন বাই ভি। তাহলে এই যে এন বাই ভিটা তুমি পাচ্ছ, সেই এন বাই ভি মানেই তো আবার ঘনমাত্রা। কারণ কি একক আয়তনে তুমি যেটা পেয়েছো সেটাকে তো আমরা আবার ঘনমাত্রা বলছি, তাই না? একক আয়তনে যতটুকু মল সেটাই ঘনমাত্রা। তাহলে তুমি এটা নিজে প্রমাণ করবা, প্রমাণ করে আমাকে জানাতে পারো যে পেরেছো কিনা। আমি তো সূত্র তো বলে দিচ্ছি। তো সূত্রটা তাহলে কি? সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই ভি। এটা দেখে কিন্তু তোমার বোঝা উচিত যে এই এন বাই ভি মানে বোঝা যাচ্ছে একক আয়তনে কতটুকু মল আছে, সেই কারণেই ভাগ হয়েছে। তুমি ঐকিক নিয়ম করে দেখো, ওইভাবে আসবে এস ইকুয়ালস টু এন বাই ভি। এখন একটা কথা আছে, কথা হচ্ছে আমরা মোল সংখ্যার ক্ষেত্রে যত আয়তনই নেব সবকিছু আমরা নেব লিটারে। এটা হচ্ছে একটা ভালো নোট। আমরা যত আয়তন নেব সব লিটারে হিসাব করবো, মানে এটা লিটারে হবে, অবশ্যই লিটারে। এখান থেকে লিখে নাও, আমরা আয়তন অবশ্যই লিটারে নেব। আয়তন অবশ্যই লিটার এককে নেব। আয়তন অবশ্যই কিসে নেব? লিটারে। তোমরা ফিজিক্সে খুব সম্ভবত পড়েছো মিটার কিউব, তাই না? কিন্তু সেটাই এসে একক, ঠিক আছে, কিন্তু যখন তুমি
কেমিস্ট্রিতে এসেছো তখন লিটারে করতে হবে, বুঝতে পারছো? তো আশা করি এই পর্যন্ত সূত্র বোঝা গিয়েছে। এখান থেকে তুমি কিন্তু একটা সুন্দর সূত্র পাও, তুমি কিন্তু মোল সংখ্যার একটা সূত্র পেয়ে যাচ্ছ। সেই সূত্রটা কি? মোল সংখ্যার একটা সূত্র পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে n ইকুয়ালস টু এস ভি। দেখো গুণ করে দাও তাহলে হলো। আর ভিটা অবশ্যই লিটারে থাকবে, এটা লেখা লাগে না, এটা সবাই জানে যে লিটারে হবে। তাহলে একটা সূত্র পেয়ে গেলে। তাহলে দেখো আগের ভিডিওর কথা একটু মনে করে দেখো, তুমি এই যে এন, এই যে মোল সংখ্যা, এটার অনেক সূত্র পাইছিলে না? ডাব্লিউ বাই এম, ভি বাই 22.4, তারপরে তুমি পেয়েছিলে যে এন বাই এন এ, এমন অনেকগুলো সূত্র পাইছিলে না? সেটার সাথে এস ভিও যোগ করে দেওয়া যায়। মানে আমরা যে মোলের সূত্র, আমি যদি এখানে লিখি যে মোলের সূত্র, এই সূত্রের মধ্যে কিন্তু আমাদের ওই এস ভি এটাও কিন্তু যুক্ত করা যাবে এবার। তাহলে এই যে মোলের সূত্র, এর মধ্যে আমরা কিন্তু এবার একদম চেইন আকারে একদম ফর্মুলা লিখে দিতে পারি। আমরা যে মোলের সূত্রটা প্রমাণ করলাম এখন, সেটা হচ্ছে n ইকুয়ালস টু এস ভি। এসটা কি ছিল বলতো? এসটা ছিল কোন একটা দ্রবণের ঘনমাত্রা। আমি যদি লিখে দিই দ্রবণের ঘনমাত্রা, অথবা আমরা একবার এটাকে মোলারিটি নাম দেবো এখন থেকে, দ্রবণের মোলারিটি। মোলারিটি মানে কি? যে প্রতি একক আয়তন দ্রবণে, একক আয়তন না বলে তুমি এখন থেকে এটাকে 1 লিটার বলতে পারো। একক আয়তন মানে তার মান 1, আর যেহেতু আমরা লিটার একক হিসাব করবো, তাহলে তুমি 1 লিটার একবারে বলতে পারো যে প্রতি 1 লিটার দ্রবণে কত মোল দ্রব্য আছে, বা যত মোল দ্রব্য আছে সেটাকে আমরা বলছি ওই দ্রবণের মোলারিটি। তুমি 1 লিটার বলে বলতে পারো, একক আয়তন না বলে 1 লিটার বলতে পারো। যেহেতু একক মানে তো 1 বোঝায়, আর আয়তন আমরা হিসাব করছি লিটারে, তাহলে তুমি একবারে সংখ্যায় বলতে পারো যে প্রতি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত আছে, মোলটা কিন্তু দ্রবের হবে, তো প্রতি 1 লিটার আয়তন দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত আছে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। দেখো আমি বলছিলাম যে ঘনমাত্রা, অথবা এখান থেকে আবার লিখতে পারো মোলারিটি। মোলারিটি হচ্ছে দ্রবণের একটা বৈশিষ্ট্য, মানে ভিন্ন ভিন্ন দ্রবণের ঘনমাত্রা কিন্তু আলাদা হবে। সেই কারণে সংজ্ঞায় তুমি দেখবা যে লেখা আছে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। একবারে নর্মালাইজ করে মোলারিটি কিন্তু বলে না, বলে ওই দ্রবণের মোলারিটি। মানে ভিন্ন ভিন্ন দ্রবণের মোলারিটি কিন্তু ভিন্ন। আমি একটু টাইম নিচ্ছি, কারণ তোমাদের বেসিকটা স্ট্রং করতে হবে। যাদের এই অধ্যায়ের বেসিক এখন স্ট্রং, তারা দেখবা কলেজে গিয়ে কলেজে কেমিস্ট্রিতে মাত্র কিছু, মানে কয়েকটা চ্যাপ্টার আছে। ফার্স্ট পেপারে 5টা অধ্যায়, সেকেন্ড পেপারে 5টা অধ্যায়, তো দেখবো সে অধ্যায় অনেক বড় বড়, দেখবো যে 100-150 পেজের একটা অধ্যায়, বুঝতে পারছো? সেখানে পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন, এই যে অধ্যায়গুলো আছে, কিছু কিছু অধ্যায় আছে ম্যাথমেটিক্যাল, সেখানে এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে কাজে লাগে। এই কনসেপ্ট এসএসসি থেকে শিখে নেওয়ার কারণে ওইখানে গিয়ে আর মানুষ পারে না, বেশিরভাগ মানুষ পারে না। সে কারণে তোমরা একটু টাইম দাও এখানে। তোমরা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যয় করছো, সেটাকে মানে টাইম ওয়েস্ট মনে করো না। মনে করো যে এখান থেকেই তোমরা হয়তোবা অনেক ভালো কনসেপ্ট বিল্ড আপ করতে পারছো। আশা করি আমি সেই কাজটা করতে পারছি। তোমরা একটু জানিও তোমরা শিখতে পারছো কিনা ভালো মতো। তো আপাতত আমরা শিখলাম। এবার আমরা যে চেইন ফর্মুলা সেটা লিখতে পারি। মোলের সূত্র একদম চেইন আকারে, মানে সবকিছু একসাথে মিলিত। n ইকুয়ালস টু কি বলতো? একদম প্রথম কি শিখছিলাম? ডাব্লিউ বাই এম, তাই না? তারপর কি শিখছিলাম? n ডিভাইডেড বাই n এ, অথবা 6.023 ইন্টু 10⁻23। আশা করি মনে আছে। ইকুয়ালস টু আরেকটা কি শিখছিলাম? ভি বাই 22.4 শিখছিলাম না একটা? ভি বাই 22.4 কিসের ক্ষেত্রে বলতো? এটা শুধুমাত্র ছিল এসটিপি তে, গ্যাসের ক্ষেত্রে। এসটিপি মানে কি ছিল বলেছি কিন্তু, প্রমাণ, তাপমাত্রা ও চাপ, সেগুলো সব শিখাইছি। এটাও কিন্তু লিটারে ছিল, মনে আছে তো? 22.4 কিন্তু আমরা লিটারে হিসাব করছিলাম, এটাও ছিল সে লিটারেই। আর আজকে আমরা একটা সূত্র পেলাম যেটা হচ্ছে এস ভি, এটাও কিন্তু লিটারে, বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু অনেকগুলো সূত্র তৈরি হয়ে গেল। এই সূত্রগুলো জানলেই তোমার এসএসসি পার হয়ে যাবে। এসএসসি কেন, ইন্টারেও তুমি এই সূত্রগুলোই পাবা। দেখবা যে বারবার বারবার তুমি এই সূত্রটাই ব্যবহার করছো, বুঝতে পারছো? এই সূত্রগুলো ভালো মতো মুখস্থ করে রাখবা। আগের ক্লাসে বাকি সব হয়ে গিয়েছে, আজকে শুধু এইটা। তাহলে দেখো n সমান ডাব্লিউ বাই এম, এটা কখন আমরা ব্যবহার করব? এটা ব্যবহার করব যখন আমাদের ভর নিয়ে কাজকাম করতে হবে। n বাই এন এ, এটা যখন আমাদের সংখ্যা নিয়ে কাজকাম করতে হবে, হোক পরমাণু সংখ্যা হোক অণু সংখ্যা, যেটাই হোক n বাই এন এ ব্যবহার করতে হবে। এই যে ভি বাই 22.4, এটা শুধুমাত্র এসটিপি তে, গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে না? এসটিপি তে গ্যাসের আয়তনের ক্ষেত্রে হবে, গ্যাসের আয়তন যখন নির্ণয় করতে হবে তখন। আর এই যে এস ভি, এটা তুমি কোন ক্ষেত্রে পেয়েছো বলতো? এই যে এস ভি, এসটা কি বলতো? মোলারিটি বা ঘনমাত্রা বলতে পারো। এই ঘনমাত্রাটা কার বৈশিষ্ট্য? দ্রবণের না? যখন তুমি দ্রবণ নিয়ে কাজ কাম করবে তখন তোমার এই এস ভি সূত্র লাগবে। যখন দ্রবণের আয়তন আর ঘনমাত্রা নিয়ে কাজে লাগবে। দ্রবণ লিখে রাখছি শুধু, আর এখানে
এই যে ভি, এটা কি বলতো? এটা ছিল দ্রবণের আয়তন, তাই না? দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। আর এই যে এন, এই এনটা কার এন বলতো, মানে কার মোল সংখ্যা এটা তুমি একটু বলো তো। এই যে মোল সংখ্যা, তুমি মোল সংখ্যা কার হিসাব করবা? দ্রবের। কার? দ্রবের। দ্রব কি? যেটা তুমি মিশাও সেটা, মানে এটা কিন্তু পুরো দ্রবণের মোল সংখ্যা না, এটা শুধুমাত্র দ্রবের মোল সংখ্যা। মানে এই যে ট্যাঙের গুঁড়াটুকুর মোল সংখ্যা যেটা এখানে মিশে গিয়েছে, শুধু ট্যাঙের যে গুঁড়াটুকু আছে সেটা, পানি টানি সব বাদ, শুধুমাত্র দ্রবের মোল সংখ্যা এটা। কারণ কি, তোমার মেইন জিনিসটাই তো আসলে এই ট্যাঙ্ক, তাই না? পানি তো তুমি পাবাই, পানি তো তুমি সারা জীবনই খাও, মানে সব সময়ই খাও পানি তুমি। তোমার মেইন জিনিসটাই কিন্তু এই ট্যাঙ্ক। তাহলে তুমি যে মোল সংখ্যাটা হিসাব করবে সেটাই এই যে এই জিনিসের, মানে মোল সংখ্যা হবে এটার এন মোল। আর তোমার যে পানি ছিল বা অথবা এখান থেকে যে দ্রবণ পেয়েছো সেখান থেকে তুমি আয়তনটা পেয়েছো। এটাও বলতে পারো যেহেতু পানির আয়তন আর দ্রবণের আয়তন প্রায় সেম থাকে, বুঝতে পারছো? সে কারণে সেম ধরে কাজ করতে পারো, যে এখানে পানির আয়তন আর শরবতের আয়তন তো প্রায় একই থাকে, তাই না? তাহলে আয়তন তুমি এখান থেকে নিবা, সব পানি থেকে অথবা শরবত থেকে। আর মোল সংখ্যাটা তুমি হিসাব করবা এই ট্যাঙের, মানে তুমি যে সূত্র দিয়েছো এই সূত্রের মাধ্যমে তুমি দ্রবের মোল সংখ্যা পাও, দ্রবের মোল সংখ্যা অথবা দ্রবের মোল যাই বলো, দ্রবের মোল পাও তুমি, কিন্তু পুরো দ্রবণের মোল পাও না, বুঝতে পারছো? তো এই বেসিক গুলো আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে, সে কারণে আমি টাইম নিচ্ছি। তো এই সূত্রগুলো এখান থেকে তোমাকে যদি আগের ভিডিওতে যেভাবে বিভিন্ন ম্যাথ দিছিলাম সেরকম ম্যাথ দিতে পারবা না। তো এরকম কিছু ম্যাথ আমরা দিতে পারি, আমি এই সূত্রগুলো ইউজ করব না, আমি ইউজ করব হচ্ছে, আচ্ছা এই সূত্র থেকেও হয় এমন একটা প্রশ্ন আমি তোমাকে একটু দেখাই। তোর একটা প্রশ্ন তোমাকে আমি দিলাম যে, ধরো তোমার কাছে একটা দ্রবণ দেওয়া হয়েছে, এই একটা দ্রবণ, আমি হলুদ কালার দিয়ে দেখাই, এই পাত্রের মধ্যে দেখবা যে সামনে অনেক পাত্রের ম্যাথ আছে, মানে পাত্রের মধ্যে পানি, পানির মধ্যে এটা মিশালাম, এটা মিশালে কি হলো না হলো, এসব অনেক কিছু ম্যাথ আছে। ধরো এখানে পানি, এখন এই পানি সম্পর্কে তোমার কিছু ডিটেলস দেওয়া আছে, যে এখানে এই পানির আয়তন হচ্ছে ধরো 100 ml। আর এই যে পানি না, ধরো যে কোনো একটা দ্রবণ দেওয়া আছে, এটা কোন দ্রবণ বলা নেই, এটা পানি না, পানি হলে তো বলা থাকবে, তাই না? এটা ধরো যে কোনো একটা দ্রবণ যার ঘনমাত্রা ধরো দেওয়া আছে, ঘনমাত্রা মানে কি, মোলারিটি, এস এর মান। তো এটা তোমার কাছে ধরো দেওয়া আছে 0.5। এখন তোমাকে একটা জিনিস দেখায়নি, কি জিনিস শুনবা? এই যে এস এর এককটা দেখায়নি, এই যে এস এর এককটা কি বলতো? দেখো উপরে যেটা আছে সেটার একক কিন্তু মোল, আর নিচে যেটা আছে সেটার একক কিন্তু লিটার, ঠিক আছে? এস এর একক যদি তুমি চিন্তা করো, এটা এটা মানে এন বাই ভি না? এস সমান এন বাই ভি, এস সমান কি বলতো? এন বাই ভি। এখন এন এর একক কি তুমি একটু চিন্তা করো তো। এই যে এন, এটার একক কি? এটার একক কিন্তু মোল। আর এই যে ভি, এটার একক কিন্তু লিটার, ঠিক আছে? তাহলে মোল ভাগ লিটার না? তাহলে এই যে এই দুইটা মিলিয়ে যে একক সেটা এস এর একক না? তাহলে এস এর এককটা কি বলতো? এস এর একক কিন্তু মোল পার লিটার। মোল পার লিটার এভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো হচ্ছে মোল লিটার ইনভার্স 1। তোমরা এই জিনিসগুলো বোঝো, ঠিক আছে? এই একক তোমরা ব্যবহার করতে পারবা। আরেকটা একক ব্যবহার করতে পারবা, মোল পার লিটার। এই পুরো জিনিসকে তুমি আবার বড় হাতের এম লিখতে পারবা, এটাকে বলা হয় মোলার। আমি যদি একটু লিখে দিই, এটা আমি পরে দেখাবো না, মানে এই জিনিস পড়ানোর জন্য সামনের স্লাইড আছে, সমস্যা নেই, এটা একটু পরে দেখাচ্ছি। আপাতত এইটা তুমি বোঝো যে এন এর একক হচ্ছে মোল, ভি এর একক লিটার, তাহলে এস এর এককটা কি? এই পুরো অংশটা মানে মোল পার লিটার, মোল ভাগ লিটার, মোল লিটার ইনভার্স 1, বুঝতে পারছো? তাহলে তোমার যেই ঘনমাত্রা দেওয়া আছে সেটার অবশ্যই এককও থাকবে, এটা হচ্ছে মোল পার লিটার, মোল লিটার ইনভার্স 1, বুঝতে পারছো? এই জিনিসটা তোমার দেওয়া আছে। এখন বলছে যে দ্রবের মোল সংখ্যা কত, কি বলছে? দ্রবের মোল সংখ্যা কত? দ্রবের মোল সংখ্যা কত? ঠিক আছে, তো এই ম্যাথ করা তো কোনো ব্যাপারই না আসলে। জিনিসটা দেখো, দ্রবের মোল সংখ্যা কেমনে বের করবো? দ্রবের মোল সংখ্যায় তো আমরা সেই এন সমান এস ভি সূত্র ব্যবহার করছিলাম না, অথবা এস সমান এন বাই ভি, যেটাই বলো। এখানে এনটাই তো ছিল দ্রবের মলই, তো তাহলে এই সূত্র ব্যবহার করলে তোমার হচ্ছে। তাহলে দ্রবের মল বের করার জন্য তোমার কিন্তু পুরো দ্রবণের জিনিসপাতি জানা লাগছে। এই যে এন ইকুয়ালস টু এস ভি, এই এনটা হচ্ছে দ্রবের মল শুধুমাত্র, মানে যেটুকু মিশানো হয়েছে ওইটুকুর শুধুমাত্র। কিন্তু এই যে এস, এটা কিন্তু পুরো দ্রবণের এস। এই যে ভি, এটা কিন্তু পুরো দ্রবণের ভি, মানে মোলারিটি বা ঘনমাত্রা যাই বলো না কেন, এই জিনিস আর এই আয়তন এটা কিন্তু পুরো দ্রবণের। কিন্তু তুমি এই দুইটা গুণ করে তুমি দ্রবেরটা পেলে শুধু, বুঝতে পারছো? এটা একটু মাথায় গেঁথে রাখো তাহলে ভালো হবে। এই যে এস, এস এর মান কত? 0.5। এই যে ভি, এটা হচ্ছে 100। তাহলে কত হয়েছে? এন এর একক তুমি পাবা অবশ্যই, মানে তুমি মোলে পাবা।
তাহলে এটা কত হবে 0.5 গুণ 50, এটা হবে 0.5 গুণ 100, এটা হবে 50 মোল, তাই না? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে কেমনে আমরা এই ম্যাথগুলো করব। কিন্তু এই ম্যাথটা ভুল হয়েছে, এই ম্যাথটা পুরোপুরি ভুল। কেন ভুল তোমরা আশা করি বুঝতে পারছো, যারা বুঝতে পারছো না তারা একটু দেখো, বুঝতে পারবো। দেখো এটা কেন ভুল তুমি একটু বলো তো আমাকে, একটু চিন্তা করে বলো তো, ভিডিওটা পজ করে একটু বলো যে এটা ভুল কেন, কেন ভুল। এরকম ভুল কিন্তু তোমরা এক্সামে করো, বুঝতে পারছো? মানে শেখার সময়ও ভুলগুলো করো, কিন্তু এই ভুল করা যাবে না। কি ভুল তুমি কি এখনো বুঝতে পেরেছো? এতক্ষণ যদি মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো অবশ্যই বুঝতে পারার কথা। কি ভুল বলো তো? দেখো এখানে আমি যত সূত্র বসাইছি সব জায়গায় একটা জিনিস বলেছি যে মোল সংখ্যার সকল সূত্রে, আমি যদি এখানে একটু লিখেও দিই যে সকল সূত্রে ভি এর একক হবে লিটার, সকল সূত্রে আয়তন লিটার হবে, আয়তনের একক লিটার হবে। আরো একবার লিখে দিলাম, দেখো আগের স্লাইডেও কিন্তু লিখে দিছিলাম যে আয়তন অবশ্যই লিটার এককে নেব। এখানেও লিখে দিলাম যে এখানে যত সূত্র তুমি দেখবা মোল সংখ্যার সব জায়গায় আয়তন হবে লিটার এককে, সকল সূত্রে আয়তন হবে কোন এককে? লিটার এককে, বুঝতে পারছো? কিন্তু এখানে দেখো তোমার কি দেওয়া ছিল, এখানে ছিল মিলিলিটার। এটা আসলে ছোট হাতের এল দেওয়া উচিত না, এটা বড় হাতের এল দিলে বেশি ভালো হয়, যেহেতু লিটারের জন্য বড় হাতের এলই ব্যবহার করি, এটা বেশি অ্যাকুরেট। কিন্তু দেখবো অনেক সময় এমএল এভাবে দেওয়া থাকে, এভাবে দেওয়া থাকলে কিছু করার নেই, এটা ভালো, ঠিক আছে, এভাবে দেওয়া থাকে সমস্যা নেই। তো মিলিলিটারে তোমার আছে, মিলিলিটার থেকে তুমি লিটারে কেমনে যাবা? তুমি এভাবে চিন্তা করো যে মিলিমিটার থেকে তুমি আসলে মিটারে কেমনে যাও, সেভাবে তুমি লিটার থেকে লিটারে যাবা। এগুলো আশা করি পারো। তাহলে এটা কি হবে, তোমার ভি এর মান তাহলে কত হবে দেখো তো, এটাকে তোমার 1000 দিয়ে ভাগ করতে হবে। আশা করি এটা পারো তুমি। মিলিলিটার থেকে কেমনে লিটারে যাবে, হচ্ছে 100 মিলিলিটার, ঠিক আছে, কিন্তু এটা তুমি 1000 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 0.1 লিটার। 1000 দিয়ে ভাগ করে দেখো, আর তোমার এস এর মান যা দেওয়া আছে ঠিকই আছে, মোল পার লিটারে আছে, এটা হচ্ছে 0.5 মোল পার লিটার। এবার তুমি ম্যাথটা করতে পারবে। এবার কি n ইকুয়ালস টু এস ভি না, এস এর জায়গায় তুমি বসাও 0.5 আর ভি এর জায়গায় বসাও 0.1, অ্যান্সার তুমি পাবো মোলে। এখন তুমি যে অ্যান্সারটা লেখো সেই অ্যান্সারটাও কিন্তু আসলে একটু লজিক্যাল আসে, কেমনে জানো? তোমাকে একটু দেখাই, তুমি আশা করি বোঝো এই জিনিসটা, তারপরেও আমি একটু দেখাই। আমি খুবই কনসেপচুয়াল ভাবে সবকিছু তোমাকে বানানোর চেষ্টা করছি। দেখো 0.5 বসাইছে, এটা কিন্তু এস এর মান, এটার একক কি ছিল? মোল পার লিটার না, মোল লিটার ইনভার্স 1। আর এরপর কি করেছো, এরপরে এই যে 0.1 বসাইছে, এটা কি? এটা ভি এর মান ছিল, কিন্তু এটার একক ছিল লিটার। এখন দেখো এখানে আছে লিটার ইনভার্স 1, এখানে আছে লিটার ইনভার্স 1। ইনভার্স 1 মানে কি? লিটার দিয়ে ভাগ হয়েছে, তাই না? মানে 1/লিটার। সেই লিটার আর এই লিটার কিন্তু কাটা যায়, অথবা তুমি সূচকে করো এটার পাওয়ার 1 এটার পাওয়ার -1, দুটো যোগ হয়ে 0 হয়। তো লিটার কিন্তু ভ্যানিশ হয়ে যায়, শুধু মোল পড়ে থাকে, সেই কারণে তুমি অ্যান্সারটা মোলে পাবা। আর দেখো এটা মোল সংখ্যা, তাহলে এটা তুমি যদি গুণ করো তাহলে পাবো 0.05, আর লিটার লিটার বাদ শুধু মোল থাকে, বুঝতে পারছো? এইভাবে আসলে এককটা ব্যালেন্স হয়। একক তোমার ইচ্ছা মতো, এই যে তুমি মোল সংখ্যা বের করছো বলে তুমি এখানে মোল লিখে দাও, এটা কিন্তু আসলে এত সহজে হয় না। তুমি যতগুলো রাশি এখানে গুণ করেছো বা যোগ বিয়োগ মানে যাই করো, সবকিছু মিলিয়ে সম্মিলিতভাবে ওই এককটা আসে, সেটাই আমরা বসাই। মানে আমরা আসলে এই সবকিছু বাদ দিয়ে শেষে একবারে মোল বসিয়ে দিই, সেটাও হবে, সমস্যা নেই। তো এগুলো আসে এইভাবে। এবার এটা কিন্তু কমন সেন্স। এস মানে কি? এস মানে প্রতি লিটারে কতটুকু মোল আছে, আর এই যে ভি, এটা মানে আসলে কতটুকু লিটার। যারা একটু বেশি বুঝতে পারো, মানে মানে যারা কনসেপচুয়াল একটু বেশি, মানে কনসেপ্টটা যারা একটু ভালোভাবে বুঝতে পারো তারা বুঝবে এটা মানে কি প্রতি লিটারে কত মোল আছে, আর এটা মানে কত লিটার আছে। মানে এরকম যে ধরো একটা, ধরো স্কুল কোনো একটা, সে স্কুলের প্রত্যেকটা কক্ষে ধরো 10 জন করে স্টুডেন্ট। হ্যাঁ, একটা স্কুলের প্রত্যেকটা কক্ষে ধরো 10 জন স্টুডেন্ট, এরকম মোট 3টা কক্ষ আছে, তাহলে মোট কয়জন স্টুডেন্ট হবে? 10 গুণ 3 না? তাহলে এই যে মোলারিটি, এটা মানে কি প্রতি লিটারে কত মোল আছে, আর এটা মানে মোট কয়টা লিটার আছে। তাহলে প্রতি লিটারে কত মোল আছে, এটা হচ্ছে 0.5, এখানে মোট কয়টা লিটার আছে, এটা হচ্ছে 0.1, এটা গুণ হয়েছে। তোমরা যারা একটু বেশি ভালো বোঝো তারা এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো। মানে সব দিক থেকে আমি একদম ঘুরে ফিরে একই জিনিসই তোমাকে বোঝাচ্ছি, তোমার বেসিকটা স্ট্রং করার জন্য। তো আশা করি এই ম্যাথে সমস্যা হবে না। তোমার যদি কোনো দ্রবণের আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকে, ঘনমাত্রা অথবা মোলারিটি যাই বলো না কেন, এটাকে আরো একটা নামে বলে, কি নামে জানো? এই যে এসটাকে আরো একটা নামে বলে দ্রবণের মোলারিটি, অথবা তুমি বলতে পারো ঘনমাত্রা
অথবা তুমি আরেকটা নামেও বলতে পারো, সেটা হচ্ছে আয়তন ঘনমাত্রা। আচ্ছা থাক, এটা আর তোমার লাগবে না, আয়তন ঘনমাত্রা কোথাও নেই। ঘনমাত্রার নাম দেখলেই হয়েছে, তুমি বুঝবা এটা মোলারিটি। তোমার লেভেল আসলে এত লাগবে না, সমস্যা নেই। তো আশা করি আপাতত যা পড়লাম বুঝতে পারছো, ঘনমাত্রা জিনিসটা বুঝতে পারছো। এখন চাইলে আমরা আরেকটা ম্যাথ দিতে পারি। দেখো এই ম্যাথে আমি কি বলছি, এই ম্যাথে ধরো তোমাকে বললাম যে এই দ্রবণটাকে কেমনে প্রকাশ করে জানো, এটা তোমাকে একটু দেখিয়ে দিই। দ্রবণের প্রকাশটা এভাবে করে, যদি এটাকে বলা হয় 100 মিলিলিটার 0.5 মোল পার লিটার, এভাবে প্রকাশ করে। অথবা আমি এমনি নর্মালি বলি যে 100 মিলিলিটার 0.5 মোল পার লিটার। মানে কি, এটা আয়তনের মান দিয়েছি আর এটা হচ্ছে ইসের মান দিয়েছি, মোলারিটির মান, মোল পার লিটার। আচ্ছা এই প্রশ্ন দেওয়ার আগে তোমাকে আরো একটা বেসিক দিয়ে দিই। দেখো এই যে দ্রবণ নিয়ে আমরা পড়ছি না, দ্রবণ নিয়ে আর একটু পড়ি। দেখো আমি চাচ্ছি তোমরা আমার কাছ থেকে পড়ে একদম মানে যা যা জানা দরকার সবকিছু জানো, মানে আর কোথাও যাতে তোমাকে মানে আর কোথাও তোমাকে কষ্ট করে খুঁজতে না হয় যে আসলে আরো কিছু তো বাকি রয়ে গেছে, সেটা কেমনে পড়বো। যা যা দরকার তার থেকেও আমি বেশি পড়াচ্ছি, বুঝতে পারছো। এখন তোমাকে যে বেসিকটা দেবো সেটা মোটামুটি সব জায়গায় লাগবে, মানে একদম কমন একটা বেসিক। সেই বেসিকটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা দ্রবণ আছে, খুব ভালো মতো বুঝবে এটা। এটা বুঝলে তুমি প্রশ্নের ভাষাটা বুঝতে পারবা। এটা ধরো তোমার কাছে একটা দ্রবণ আছে, হ্যাঁ এই যে দ্রবণ, এই দ্রবণের মধ্যে তুমি কি মিশে আছো, ওই সে আমাদের ঐতিহাসিক ট্যাং মিশে আছো। এই যে ট্যাং মিশে আছো, এই ট্যাং মিশানোর পর কি হয়েছে, অবশ্যই ট্যাংয়ের একটা শরবত পেয়েছো, মানে আমরা যদি ভদ্র ভাষায় বলি তুমি একটা দ্রবণ পেয়েছো, তাই না। এটা তুমি মিশে আছো। এই পুরো জিনিসটা আমি কপি করে নিয়ে যাব অবশ্যই। এখান থেকে তুমি কি পেয়েছো, এখান থেকে তুমি পেয়েছো হচ্ছে ট্যাংয়ের দ্রবণ, তাই তো। দেখো খেয়াল করো আমি কি বলছি, আমি কিন্তু বলছি ট্যাংয়ের দ্রবণ। আমি আরেকবার এটা একটু ঠিকঠাক করে ফেলি। এই যে দ্রবণটা, এই দ্রবণকে তুমি আসলে কি বলে ডাকবা, এই দ্রবণটা আসলে কি। তুমি একটু বলো তো, পানি কি আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তুমি যেটার নামকরণ করবো। ধরো আমি তোমাকে বললাম যে এই দ্রবণের নাম কি, ধরো কোন একটা শরবত, ধরো এখান থেকে শরবত বানাচ্ছে, এই শরবতের তুমি নাম কি বলবো বলো তো। ট্যাংয়ের শরবত বলবা না, ট্যাংয়ের শরবত। আমি যদি এইভাবে লিখি, তুমি কি কখনো এই উচ্চারণ করো যে ট্যাং ও পানির শরবত, এটা কি বলো। ধরো আমি একটা বলছি, ট্যাং ও পানি এর শরবত। তুমি এই দুটার মধ্যে কোনটা বললে মানে বেশি অর্থপূর্ণ মনে করবা, যে ট্যাং এর শরবত নাকি ট্যাং ও পানি এর শরবত, মানে ট্যাং পানি এই দুটার শরবত নাকি ট্যাং এর শরবত, তুমি কোনটা বুঝবা। দেখো শরবত বলা মানে তোমার কিন্তু পানি চলে আসে এখানে, মানে পানি মানে কোনো একটা দ্রাবক চলে আসে, বুঝতে পারছো। এখানে ট্যাং আর পানি এটা কিন্তু তুমি কখনোই বলো না। ধরো তোমার কাছে জিজ্ঞেস করলাম যে এটা আসলে কি জিনিস, তুমি বললো এটা ট্যাং এর শরবত, কিন্তু তুমি কখনোই বলবে না যে এখানে ট্যাং আর পানি এই দুইটা মিলে শরবত বানাইছে, এসব বলবে না। মানে এটা বলবে না যে ট্যাং পানি এই দুটো শরবত, তুমি বলবে ট্যাং এর শরবত। শরবত কথার মধ্যে কিন্তু তোমার পানি চলে এসেছে, বুঝতে পারছো। তার মানে তুমি যখন কোনো একটা দ্রবণের নামকরণ করো, আমি তোমাকে একটু লিখে দিই, দ্রবণের নামকরণ যখন করো, আমি যদি একটু লিখে দিই, দ্রবণের নাম, দ্রবণের নাম কিসের ভিত্তিতে হয়েছে বলতো। তুমি কিসের ভিত্তিতে শরবতের নামকরণ করলে, তুমি কিন্তু ট্যাং এর ভিত্তিতে করলে, তুমি কিন্তু পানিকে মানে ধরলেও না, একদম গুনাই ধরলে না পানিকে, বুঝতে পারছো। পানিকে তুমি একদম মানে একদম দূরে সরিয়ে দিলে, পানির এখানে কোনো কাজ নেই এমন একটা ভাব দেখালে। তাহলে তুমি কাকে প্রায়োরিটি দিলে বলো তো, এই ট্যাংকে। তাহলে দ্রবণের নাম কার অনুসারে হয়, এই ট্যাং জিনিসটা আবার কি বলতো, এটা কিন্তু দ্রব, এই পানি ছিল দ্রাবক, আর এই যে শরবত এটা ছিল দ্রবণ, এটা তো আশা করি জানো। এখন এই যে দ্রবণটা, এই যে শরবতটা, এর নাম তুমি কার হিসাবে দিলে, দ্রাবকের হিসাবে নাকি দ্রবের হিসাবে নাকি দুইজনেরই হিসাবে। তুমি দ্রাবকের হিসাবে দাওনি, পানিকে বাদ দিয়ে দিয়েছো, দুইজনের হিসাবেও দাওনি। ট্যাং আর পানি একসাথে তুমি বলো না, তুমি কি বলো, ট্যাংয়ের দ্রবণ, ট্যাংয়ের শরবত। তাহলে তুমি দ্রবের হিসাবে একটা দ্রবণের নামকরণ করো, মানে একটা দ্রবণের নাম বলা হয় দ্রব অনুযায়ী, অথবা দ্রব থেকে, অথবা দ্রবের নামানুসারে। তাহলে তুমি একটু আমাকে বলো তো, আমি যদি এভাবে একটা তোমাকে একটা দ্রবণ দিয়ে দিই,
ধরো এটা একটা দ্রবণ, ধরো এখানে একটা পাত্র আছে, ধরো বাক্সর মধ্যে ধরো পানি আছে, হ্যাঁ এই যে ধরো পানি, এই পানির মধ্যে ধরো আমি লবণ দিলাম, ধরো আমি সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে দিলাম, এটা ধরো অন্য কোনো একটা কালারে দিলাম, ধরো ধরো এই কালারে আমি লবণ মিশালাম, তাহলে যে দ্রবণটা তৈরি হবে তুমি কি বলবো এটাকে? সোডিয়াম ক্লোরাইড আর পানির দ্রবণ, নাকি পানির দ্রবণ, নাকি শুধু সোডিয়াম ক্লোরাইড বলবা? বলো, এটা তো একটা দ্রবণ, এই দ্রবণের নাম তুমি কি বলবা? কি বলবো জানো? তুমি বলো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, NaCl এর দ্রবণ। বুঝতে পারছো? NaCl এর দ্রবণ। তুমি শুধুমাত্র যে দ্রবটা আছে মানে যাকে মিশাচ্ছ সেটা কিন্তু দ্রব, এই সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে দ্রব, যাকে মিশাচ্ছ তার নাম দিয়ে পুরো দ্রবণের নাম করে দিবা। দ্রবণের নাম বলা হবে দ্রবের নাম, দ্রবের নাম অনুসারে, তুমি পানিকে গোনাই ধরবা না, বুঝলে? তোমার শুধুমাত্র যে দ্রবটা আছে সেটা অনুযায়ী তুমি নামকরণটা করে দিচ্ছ। আশা করি বোঝা গিয়েছে যে দ্রবণের নামকরণটা কেমনে করে। তাহলে তোমাকে এবার প্রশ্নের মধ্যে কি বলবে জানো? যে এই জিনিসের দ্রবণ, ওই জিনিসের দ্রবণ, প্রশ্নে যেটা বলা থাকবে সেটা আসলে দ্রবের নাম। বুঝতে পারছো? মানে দ্রবণের নামকরণ প্রশ্নে করা থাকবে দ্রবের নাম অনুসারে। তোমার ধরো এমন একটা প্রশ্ন করলো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ বলা আছে, তার মানে তুমি বুঝবা সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে দ্রব, দ্রবের নাম অনুসারে দ্রবণের নামটা হয়। বুঝতে পারছো? এটুকু যদি মাথায় খেলে এবার তুমি মানে ম্যাথটা করতে পারবা। বলা হয়েছে 100 ml 0.5 মোল পার লিটার, এটা হচ্ছে দ্রবণের আয়তন, এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, দুইটা কিন্তু দ্রবণের জিনিসপাতি। বুঝতে পারছো? আয়তন আর ঘনমাত্রা দুইটাই দ্রবণের জিনিসপাতি। 100 ml 0.5 মোল পার লিটার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, আমি যদি একটু লিখে দিই, NaCl দ্রবণ তৈরি করতে, NaCl দ্রবণ তৈরি করতে কি পরিমাণ NaCl লাগবে, অথবা আমি বলি কত ভর NaCl, কত গ্রাম NaCl লাগবে, তাই বলি কত গ্রাম NaCl লাগবে। দেখো প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর, বুঝতে পারছো? আর এই প্রশ্নে একটু স্টার মার্ক দাও, হয়তোবা কিছুদিন পরে গিয়ে দেখবে SSC পরীক্ষায় এটা তোমার গ নাম্বারে চলে এসেছে। বুঝতে পারছো? গ নাম্বারে এই ধরনের ম্যাথ খুব আসে। বুঝতে পারছো? এখন এই ম্যাথটা আমরা করার চেষ্টা করি, দেখি পারি কিনা। এতদিন তো অনেক কিছু শিখলে আমার কাছে, একটু চেষ্টা করে দেখো তো পারো কিনা। দেখো তোমার কি দেয়া আছে, তোমার 100 ml দেয়া আছে, এটা কিন্তু দ্রবণের আয়তন, তাই না? দ্রবণ বলা আছে মানে NaCl দ্রবণ, তার আয়তন বলা আছে 100 ml, মানে এটা কিন্তু V এর মান। সেই দ্রবণের ঘনমাত্রা দেয়া আছে মানে এটা S এর মান। NaCl দেওয়া আছে, এখন বলছে কত গ্রাম, গ্রাম মানে কি ভর না, W, কত গ্রাম NaCl লাগবে। তোমরা একটু পজ দিয়ে চেষ্টা করে দেখো যে এই সূত্রটা মানে কি সূত্র হবে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারছো কিনা, তারপর তো মান বসিয়ে করতেই পারবা। এখন দেখো তো তুমি, ধরো তুমি এখানে পজ করো, পজ করে নিজে একটু চেষ্টা করো, তারপরে তুমি আমার ভিডিওটা দেখো। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি তুমি করেছো। এবার সূত্র দেখো, এখানে দেখো আছে SV মানে দ্রবণ সম্পর্কিত, এখানে আছে ভর সম্পর্কিত। তাহলে আগের ভিডিও থেকে তোমার মনে আছে না যে আমার দ্রবণের যে অংশটা আছে সেটার সাথে আমি ভরের অংশ লিঙ্ক আপ করব। এই যে আমার যেই ফর্মুলাটা, এই ফর্মুলার মধ্যে দ্রবণের অংশ কোনটুকু, এই যে এইটা, এটা হচ্ছে দ্রবণের অংশ, আর ভরের অংশ কিন্তু এইটা। তো দেখো সবাই যেহেতু সমান, তাহলে W/m আর SV এই দুটো আমি সমান ধরে নিতে পারি। তাহলে সমান ধরে আমি এবার ম্যাথটা করে ফেলতে পারি। দেখো তো W/m ইকুয়ালস টু SV, এটা আমি ব্যবহার করতে পারি কিনা। আমার কিসের মান লাগবে? W এর মান না? দেখো বাকি সব মান জানা আছে, S এর মান জানা আছে, V এর মান জানা আছে, M এর মান জানা আছে না। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর লাগবে, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর তুমি হিসাব করো, এখান থেকে তুমি M এর মানটা হিসাব করো। M ইকুয়ালস টু সোডিয়ামের পারমাণবিক ভর কত 23 যোগ ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবা 58.5। বুঝতে পারছো? তো এটা হয়ে গেছে। অবশ্যই এখানে তুমি গ্রাম লিখবা, তো এটা আসলে গ্রাম না, আমি পরে তোমাকে দেখাবো না যে এটা আসলে এককটা হবে গ্রাম না, গ্রাম পার মোল হবে। আমি তোমাকে একটু বলে দিই, এই যে আণবিক ভর মানে কি, তোমাকে আগের ভিডিওতে বলছিলাম আণবিক ভর মানে হচ্ছে 1 মোলের ভর। বুঝতে পারছো? আমি এখানে যদি একটু লিখে দিই আণবিক ভরের এককটা, আমি মনে হয় মিস চলে গেছিলাম আগের ক্লাসে, আমি এখানে লিখে দিই, ঠিক আছে? আণবিক ভরের একক, আণবিক ভরের একক। তাহলে দেখো আণবিক ভরের এককটা কি হবে তুমি আসলে একটু চিন্তা করে বলো তো। আণবিক ভর মানে কি? আণবিক ভর মানে কিন্তু 1 মোলের ভর, তাই না?
মানে প্রতি 1 মোলের ভর হচ্ছে ওই আণবিক ভরের সমান। তুমি আগের ভিডিও থেকে জানো, অথবা তুমি সূত্র থেকেই করো, সমস্যা নেই, নর্মালি সূত্র থেকে চিন্তা করো হয়ে যাবে। n = W/m না, এটা তুমি জানো। এখান থেকে তুমি m = কি হয় তাই লেখো, m = দেখো কি হয়, m এদিকে নিয়ে যাও, n এপাশে নিয়ে এসো, তাহলে W/n। তাহলে W এর একক কি তুমি একটু দেখো তো, W এর একক তুমি চিন্তা করো, এই যে W এর একক কি হবে, W এর একক হবে গ্রাম। এই যে n, এটার একক কি মোল। তাহলে m এর এককটা তুমি কি পাচ্ছ, m এর একক এটা তুমি কি পাচ্ছ, এটা তুমি পাচ্ছ গ্রাম পার মোল। এটাকে তুমি এভাবে লিখতে পারো, গ্রাম মোল ইনভার্সন, এটা লিখলে বেশি ভালো। এটা হচ্ছে তোমার আণবিক ভরের একক। অনেক জায়গায় দেখবে কোনো একক দেওয়া নেই, অনেক জায়গায় দেখবে শুধু গ্রাম দেয়া, বুঝতে পারছো, দুইটার একটাও সঠিক না। তোমার যে মার্ক কেটে দেবে তা না, এই ধরনের সিলি মিস্টেকে খুব মানে মার্ক কাটার কথা না, কিন্তু মার্ক কাটা উচিত আসলে। মানে তুমি একটা ভুল জিনিস ওখানে লিখে আসবে আর মার্ক কাটবে না, এমন তো হওয়া উচিত না। কিন্তু দেখো বইয়ের মধ্যে অনেক ভুল আছে, বুঝতে পারছো, তোমরা সঠিকটা শেখো। তোমরা কিন্তু বেসিক দিয়েও বুঝতে পারবো, কারণ কি আণবিক ভর মানে 1 মোলের ভর না, তাহলে প্রতি মোলের ভর হচ্ছে ওই আণবিক ভর পরিমাণ। তাহলে এটা গ্রাম পার মোল হওয়া উচিত না, গ্রাম পার মোল মানে কি, প্রতি মোলে কত গ্রাম, এটাই তো আণবিক ভর। আগের ভিডিও যারা করেছো তারা বুঝতে পারছো আণবিক ভর মানে প্রতি মোলে কত গ্রাম, তাই না? তাহলে তোমরা বেসিক দিয়েও বুঝতে পারছো, সূত্র থেকেও বুঝতে পারবা। একটা জিনিসকে চারদিক থেকে তুমি যদি মানে ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থেকে তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার বেসিকটা অনেকভাবে ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আণবিক ভরটা তুমি পেয়ে গেলে, যেটা একক হবে গ্রাম পার মোল। আমরা সঠিকটা শিখবো, সমস্যা নেই। তাহলে তুমি এবার সব জানো, অতএব W সমান তুমি কি লিখতে পারো, W সমান লিখতে পারো SVM, এটা তুমি লিখতে পারো। এখন S এর মান কত দেওয়া আছে, S এর মান দেওয়া আছে 0.5, V এর মান দেওয়া আছে 100, M এর মান কত দেওয়া আছে 58.5। এভাবে করে ফেলবা আর পরীক্ষায় ভুল করবা। কেন ভুল করবা, দেখো আমি কিন্তু আগেরবারও সেম ভুলটাই তোমাকে ধরাইছি। এটা কি হবে, S এর মান হবে 0.5, V এর মান দেখো মিলিলিটারে দেওয়া, লিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করা লাগবে, এটা হবে 0.1। বারবার বলছি তাও কিন্তু তোমরা শুধরাচ্ছ না। আর এখানে M এর মান কত, এই যে M, এটা কত 58.5। সবাইকে বলছি না, যারা এইবারও ভুলটা ধরতে পারেনি তাদেরকে বললাম যে তোমরা মনোযোগ দিচ্ছ না, আর যারা পেরেছো তারা তো ভালোই, বুঝতে পারছো? তো যারা মনোযোগ দিয়ে করছো তাদের ভুল হওয়ার চান্স কম, আর যারা খুব বেশি মনোযোগ দেও না, তোমাদের মনোযোগই থাকে না, তারা দেখবে পরীক্ষার ভিতরেও মনোযোগবিহীনভাবে একটা ভুল হয়ে গেছে, মার্ক কোথা থেকে হারাবো বুঝতেও পারবে না। সে কারণে এখন থেকে মনোযোগটা বাড়াতে হবে। চল দেখো, W এর একক হচ্ছে, W এর একক কিন্তু গ্রাম, বুঝতে পারছো? M এর একক হচ্ছে গ্রাম পার মোল, কারণ আণবিক ভরের সাথে মোলের সম্পর্ক আছে। W তো যে কোনো ভরই হতে পারে। কারণ এখান থেকে ক্যালকুলেশনটা আশা করি তোমরাই পারবা, এটুকু আমার করে দেওয়া লাগবে না। আশা করি বুঝতে পারছো। এবার আমাদের লাস্ট যে টপিক সেটা আমরা দেখলেই কাজ হয়ে যাবে। লাস্ট টপিকটা কি, এটা হচ্ছে মোলার দ্রবণ। আচ্ছা, এখান থেকে আমি কয়েকটা জিনিস বলে দিই, এটার পরে আমরা লাস্ট টপিকে যাব। মোলার দ্রবণে আমাদের কিছু আজাইরা জিনিসপাতি দিয়ে দিয়েছে। আজাইরা জিনিস মানে, আমি যে তোমাকে মোলারিটি শিখালাম না, মোলারিটি, এই যে মোলারিটি, এটা শিখালাম না। মোলারিটির একটা একক বলছিলাম তোমাকে, একক কি ছিল বলো তো? মোলারিটির একক তোমাকে বলেছি, মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার। কি বলতো, মোল বাই লিটার এভাবে লিখতে পারো, অথবা তুমি মোল লিটার ইনভার্সন এভাবে লিখতে পারো, যেভাবে ইচ্ছা, দুইটাতে সেম জিনিস। আরেকটা এককও তুমি লিখতে পারো, এই যে মোল বাই লিটার অথবা মোল পার লিটার, যাই বলো না কেন, এই পুরো জিনিসকে তুমি বড় হাতের M লিখতে পারো, যেটাকে আমরা মোলার নামে ডাকি, যেটাকে আমরা বলি মোলার, বুঝতে পারছো? তোমার কিন্তু মানে বিভিন্নভাবে এককটাকে প্রকাশ করতে পারো। মানে এই দুটা একদম সেম জিনিসই, আমি ধরো একটা বাদ দিয়ে দিলাম, এই দুটো যেহেতু সেম জিনিস একটা বাদ দিয়ে দিলাম। এই যে মোল পার লিটার, এটাকে তুমি বড় হাতের M দিয়ে প্রকাশ করতে পারো, যেটা দিয়ে বোঝায় মোলার। এটা যদি আমি ব্র্যাকেটে লিখে দিই, এটা হচ্ছে মোলার, MOLAR, বুঝতে পারছো? মোলার। এখন তুমি যখন ঘনমাত্রার ক্ষেত্রে আসবা, তখন মানে একটা দ্রবণের ক্ষেত্রে যখন মোলার কথাটা ব্যবহার করবো, তখন বুঝবা যে এটা মোলারিটি বুঝাইছে। আমি এখানে ঘনমাত্রাও লিখে দিই, এটা হচ্ছে ঘনমাত্রা, বুঝতে পারছো? মানে এই যে ঘনমাত্রার ক্ষেত্রে যখন আসবা, তখন মোলার কথাটার এক মিনিং, যখন তুমি নর্মালি মোলের হিসাব করবা তখন মোলার কথাটা আবার আরেক রকম। তুমি ঘনমাত্রার ক্ষেত্রে চিন্তা করো, ঘনমাত্রার ক্ষেত্রে মোলার মানে হচ্ছে মোল পার লিটার,
এটা একটু মাথায় গেঁথে নাও যে ঘনমাত্রার ক্ষেত্রে যখন তুমি ঘনমাত্রা হিসাব করবা তখন মোলার কথাটা মানে হচ্ছে মল পার লিটার। এই যে মল পার লিটার আমরা এতক্ষণে ব্যবহার করে আসলাম না, সেখানে কিন্তু মল পার লিটার না দিয়ে তোমাকে কিন্তু এইভাবে মোলারও দিয়ে দিতে পারতো। এখান থেকে পুরো জিনিসটাকে বড় হাতের এম বলতে পারতো। সেম জিনিস, একদম সেম। বড় হাতের এম মানে মোলার বোঝায়, আর সেই মোলার মানে হচ্ছে মল পার লিটার অথবা মোল লিটার ইনভার্স 1, যেভাবে করো না কেন। তাহলে মোলার দ্রবণটা আসলে কি? এটা কিছুই না, একটা দ্রবণের মোলারিটির বিভিন্ন মানের জন্য ওই দ্রবণের কিছু স্পেশাল নাম আমরা দিয়ে দিই। বুঝতে পারছো? আমি কয়েকটা চার্ট আকারে তোমাকে দেখাই, দেখো। এটা তুমি বুঝতে পারবে না, সমস্যা নেই, মানে এখানে বোঝার কিছু নেই, এটা পুরো একটা মনে রাখার জিনিস। মানে কোন একটা দ্রবণ ধরো তোমার কাছে দেওয়া রয়েছে, ওই দ্রবণের একটা নির্দিষ্ট মানের জন্য ওই দ্রবণের একটা নির্দিষ্ট তুমি নাম দেবা, স্পেশাল একটা নাম। সেভাবে আমরা কিছু দেখবো এখানে। দেখো আমি তোমাকে যদি একটু দেখাই তাহলে বুঝবা। এই যে এখানে হবে এস এর মান, আমি ছোট করে দেখাই, এটা আসলে অত বড় করে দেখানোর কিছু নেই। ধরো এরকম দেখালাম, আর এই জিনিসটা একটু ছোট করে দিই। আচ্ছা, তো ঠিক আছে, দেখো এবার। তো দেখো এখানে এস এর মান, আর এখানে হচ্ছে দ্রবণের নাম। বুঝতে পারছো? এস এর স্পেশাল স্পেশাল কিছু মানের জন্য দ্রবণের নাম, কিছু স্পেশাল নাম দেছো তুমি, তুমি কিছু নাম রাখো, তাছাড়া কিছু না। দ্রবণের নাম। তো যখন এই যে মোলারিটি বা ঘনমাত্রা, এটার মান যখন 1 হবে তখন এটাকে বলা হবে 1 মোলার অথবা শুধু মোলার। দ্রবণের নাম তখন হবে 1 মোলার দ্রবণ অথবা শুধু মোলার দ্রবণ। ঠিক আছে? অথবা তুমি বলতে পারো মোলার দ্রবণ। মোলার দ্রবণ মানে কিছুই না, এটা এটা এস এর মান 1 মানে কি 1 মোল পার লিটার, অথবা বলতে পারো 1 মোলার। দ্রবণটার নাম তুমি দিচ্ছ 1 মোলার দ্রবণ অথবা শুধু মোলার দ্রবণ। বুঝতে পারছো? এটাই হচ্ছে কথা, তাছাড়া কিছু না। মানে কিছু এস এর কিছু মানের জন্য দ্রবণের কিছু স্পেশাল নাম দিবা। এটা কি হবে, ওই দ্রবণের নামটা বলে দিলে তুমি বুঝে যাবে যে আসলে এস এর মান কত। এটা হচ্ছে কাজ, মানে তোমার পড়াশোনাটা একটু বাড়িয়ে দিল কষ্ট করে, তাছাড়া কিছু না। মানে তোমার যে ধরো এমন একটা প্রশ্নে ধরো বলে দিল যে মোলার দ্রবণ তৈরি হয়েছে, এমন কিছু একটা বললো, মানে এখানে ধরো এটা না বলে ধরো এটা ধরো 1 মোলার, এই 1 মোলার না বলে তোমাকে ধরো বলতে পারতো যে মোলার দ্রবণ, তাহলে তোমার বুঝে নিতে হতো যে এই এস এর মানটা হচ্ছে 1, তাছাড়া কিছু না। মানে তোমাকে বাংলা কথা বলে দেবে, সেখান থেকে বুঝে নিতে হবে যে আসলে মোলারিটির মানটা কত, মানে এস এর মান আসলে কত, সেটা তোমার বুঝে নিতে হবে। বুঝতে পারছো? এখন আরো কিছু সুন্দর সুন্দর মান আছে, যেমন ধরো ওই 0.5, 0.5 মানে অর্ধেক, মানে আমরা যেটা এতক্ষণ ব্যবহার করছি। 0.5 মানে অর্ধেক না? তোমরা বিশ্বকাপের সেমিফাইনাল বোঝো তো? সেমিফাইনাল, সেমিফাইনাল মানে অর্ধেক ফাইনাল বলা উচিত না? সেমিফাইনাল মানে ফুল ফাইনাল কিন্তু না, এটা বলা যায় অর্ধেক ফাইনাল। কেউ সেমিফাইনাল জিতে গিয়েছে মানে সে, মানে সেমিফাইনালকে ফাইনালের অর্ধেক আকারে চিন্তা করতে পারো। তাহলে কি হয়, তাহলে এই যে 0.5 এটা মোলারের অর্ধেক না, সে কারণে এটাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ, আমি দ্রবণ কথাটা লিখছি না, হ্যাঁ, সেমি মোলার দ্রবণ। বুঝতে পারছো? যখন এই যে ঘনমাত্রা অথবা মোলারিটি যাই বলো না কেন, এই এস এর মান যখন 0.5 হয় তখন এই পুরো দ্রবণটার নাম হয়ে যায় সেমি মোলার দ্রবণ। তার মানে দেখো তো, আমি তোমাকে যে প্রশ্নটা করছিলাম সেম প্রশ্নটা তোমাকে এটা করতে পারতাম না যে 100 ml সোডিয়াম ক্লোরাইডের সেমি মোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম NaCl লাগবে? এখন আমি যদি বাংলায় তোমাকে সেমি মোলার বলে দিই তাহলে তুমি বুঝে যাবে যে এস এর মান হচ্ছে 0.5, তাছাড়া কিছু না। তার মানে এই বাংলা কথা দিয়ে এটার সাথে জুড়ে তোমার আসলে পড়াশোনাটা একটু বাড়িয়ে দিয়েছে। এবার ধরো 0.1, 0.1টা তুমি কিন্তু জানো অলরেডি, এটা হচ্ছে ডেসি। 0.1টা কিন্তু ডেসি হয়। তোমরা যে কিলো হেক্টর ডেকামিটার, কিলায়ে হাকায়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এমন একটা কথা পড়ছিলে না? সেখানে দেখবা 0.1 মানের যে জিনিসটা সেটাকে আমরা বলি ডেসি, মানে 10 দিয়ে ভাগ করে আমরা যেটা পাই সেটাকে আমরা ডেসি বলি। তাহলে মোলারকে 10 দিয়ে ভাগ করছো, সেটা তারপরে তো 0.1 পাচ্ছো, 1কে 10 দিয়ে ভাগ করে 0.1 পাচ্ছো, সেখানে এটাকে আমরা বলি ডেসি মোলার। সে পুরো দ্রবণের নামটা হচ্ছে ডেসি মোলার দ্রবণ। তাহলে যদি তোমাকে কখনো প্রশ্নে বলে দেয় যে ডেসিমোলার দ্রবণ বানাইছে, তাহলে তুমি কি বুঝবা? তো ওই দ্রবণের মোলারিটি মানে ঘনমাত্রা, মানে এস এর মানটা হচ্ছে 0.1। বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। এখন এস এর মান অবশ্যই একক থাকবে, তাই না? এটা তুমি মোল পার লিটার অথবা বড় হাতের এম দিতে পারো, যেটা ইচ্ছা। তো মোলার দ্রবণ তাহলে কি? মোলার দ্রবণ মানে যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, অথবা ঘনমাত্রার সংজ্ঞার সাথে মিলিয়ে দিতে পারো।
ঘনমাত্রা মানে আবার কি ছিল? ঘনমাত্রা মানে ছিল প্রতি লিটারে কত মোল থাকে। তাহলে যদি ঘনমাত্রা হয় 1, তার মানে প্রতি লিটারে 1 মোল আছে। তুমি বইটা একটু পড়বা তাহলে বুঝতে পারবা। দেখো, মোলার দ্রবণ মানে হচ্ছে যার ঘনমাত্রা 1, এস এর মান 1। এখন এস এর তো আরেকটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা অনুযায়ী লেখো। এস মানে কি ছিল? প্রতি লিটারে কত মোল আছে। তাহলে তুমি লিখে দেবে প্রতি লিটারে যদি 1 মোল থাকে তাহলে সেটাকে বলি মোলার দ্রবণ। প্রতি লিটারে 1 মোল থাকা মানে এস এর মান 1, আর এটা মানে মোলার দ্রবণ। আমার কথা আশা করি বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না, বইটা একটু পড়ে দেখবা, সংজ্ঞা দেওয়া আছে, সেখান থেকে বুঝতে পারবো আসলে মোলার দ্রবণ আসলে কি বোঝাইছে। মোলার দ্রবণ মানে বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে এস এর মান যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলবো মোলার দ্রবণ। কারণ এস এর মান 1 মানে ঘনমাত্রা 1। ঘনমাত্রার সংজ্ঞা তুমি পড়ে এসেছো, প্রতি লিটারে কত মোল থাকে। তাহলে এস এর মান 1 হওয়া মানে কি? প্রতি লিটারে 1 মোল দ্রব্য আছে, তো সেটাকে আমরা বলছি মোলার দ্রবণ। আশা করি বুঝতে পারছো এবার। আর ডেসিমালের পরে আমরা আরো ফার্দার যেতে পারি। দেখো, আমরা কোন একটা এককে 100 দিয়ে ভাগ করলে তখন আমরা কি বলি? সেন্টি বলি না? তখন আমরা এককে তুমি 100 দিয়ে ভাগ করো, তুমি পাবো 0.01। এটা অবশ্যই মোলার একক হিসাব করবো, তখন এটাকে বলা হবে সেন্টিমোলার। তাহলে আশা করি সেন্টিমোলার বললে তুমি বুঝে যাবে যে এটার মান হচ্ছে 0.01। অথবা সেন্টি দেখে তো তুমি বুঝতে পারছো যে তোমার এককে 100 দিয়ে ভাগ করতে হবে, এককে 100 দিয়ে ভাগ করে বের করবা। মানে ডেসি থেকে তোমার আর মুখস্থ করার কিছু নেই। সেমি মোলারটা মনে রাখবা আর মোলারটা মনে রাখবা। কিছু নেই মানে কি, তার সামনে একটা 1 আছে। মোলার মানে 1 মোলার দ্রবণ, মানে 1 মোলার দ্রবণ। এগুলো মনে থাকবে, সমস্যা নেই, এগুলো এভাবে মুখস্থ না করলেও মনে থাকবে। তাহলে 0.01 হলে এটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। আর এই পর্যন্ত তোমার বইতে খুব সম্ভবত দেওয়া আছে, কিন্তু চাইলে তুমি কিন্তু আরো আগাতে পারো। তোমার যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে সেন্টির পর মিলি হয়। বুঝতে পারছো? তোমরা ফিজিক্সে আরো পড়েছো তাই না? মিলির পরে তোমরা মাইক্রো, ন্যানো, পিকো অনেক পড়েছো। তো সবকিছু কিন্তু সম্ভব। তোমরা অনেক সময় মিলিমোলারও দেখবে, এটা আমি একটু রেখেই দিই। মিলিমোলার, এটা ধরো আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে? মিলিমোলারটাও যুক্ত করে দিই। দেখো, এটা আমি একটু বড় করে দিই। দেখো, এখানে মিলিমোলারটাও যুক্ত করা যায়। বুঝতে পারছো? মিলিমোলারটা কিছুই না, সেন্টির পরে মিলি আসে না? মিলি কেমনে যেন বানাতে হয়? 1000 দিয়ে ভাগ করলে। তাহলে তোমার যে মোলার আছে সেই মোলারকে 1000 দিয়ে ভাগ করলে মিলিমোলার পেয়ে যাবে। তাহলে 1000 ভাগ করলে হবে হচ্ছে 0.001 মোলার। এটা তুমি যদি ভাগ করো তাহলে তুমি যে দ্রবণটা পাবা সেই দ্রবণের স্পেশাল নাম হয়ে যাবে মিলিমোলার। একদম আজাইরা জিনিসপাতি না? তোমাকে তো সোজাসুজি মানই বলে দিতে পারতো। তো একটু আকর্ষণীয় করার জন্য, তোমার পড়াশোনা, তোমার কষ্টটা বাড়ানোর জন্য এগুলো দিয়ে দিয়েছে। তাই কষ্ট করে একটু মুখস্থ করে ফেলবা, এটা কিছু করার নেই, এটা মুখস্থ। কারণ তোমার পরীক্ষায় যে কোনো প্রশ্নের মধ্যে ধরো বলে দিল ডেসিমোলার, বুঝে নিতে হবে সেটা 0.1 মোলার। এস এর মানের জন্য তোমার এই বাংলাগুলো মুখস্থ রাখতে হবে, তাছাড়া কিছু না। তো আশা করি বোঝা গিয়েছে। এই সেম প্রশ্নে তোমাকে যদি মোলার দ্রবণ বলে দেয়, অথবা সেমি মোলার, অথবা ডেসি, সেন্টিমিলি, যে কোনো মোলার বলে দেয়, তুমি আশা করি এস এর মানটা কত হবে সেটা ফাইন্ড আউট করতে পারবা। সেটার জন্য কষ্ট করে মুখস্থ করতে হবে। আশা করি বোঝা গিয়েছে এই পর্যন্ত। এবার আমরা আমাদের লাস্ট টপিকে যাই। চলো সূত্র বানাই। এটা আসলে কিছুই না, বুঝতে পারছো? আমি এখান থেকে যে সূত্র বানাবো সেই সূত্রের ম্যাথ তুমি অলরেডি করে ফেলেছো, তুমি জানো না। সূত্রটা কি জানো? তুমি একটা জিনিস কল্পনা করো, তুমি যে কেমিস্ট্রি পড়ছো, অনেকে একদম মানে কট্টর কেমিস্ট্রি লাভার আছো, মানে খুব কেমিস্ট্রি ভালোবাসো। তারা হয়তো বা মানে অদূর ভবিষ্যতে তারা হয়তো গিয়ে বায়োকেমিস্ট্রি পড়বা, অথবা ফার্মেসিতে পড়বা। ওষুধ বানানোর যে কোম্পানিতে ধরো তুমি বসে আছো, হ্যাঁ, এই যে ওষুধ ধরো বানাচ্ছ, ধরো এটা হচ্ছে কোম্পানির একটা রুম, তুমি ধরো একটা চেয়ারে বসে ওষুধ বানাচ্ছ। ধরো একটা চেয়ার আঁকানোর চেষ্টা করি, যদিও ভালো পারি না। এই যে ধরো একটা চেয়ার, এই চেয়ারে ধরো তুমি বসে আছো, ধরো এইভাবে, এই যে বসে আছো। এখন তুমি ধরো ওষুধ বানাচ্ছ। এখন ধরো তুমি যে কোনো একটা ওষুধ বানাবা। এখন ওষুধে কিন্তু এই যে আয়তন আর ঘনমাত্রা ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা পাত্রের মধ্যে, ওষুধ তো অনেক করে বানায় তাই না? ওষুধ তো আর একটু একটু করে বানান না, একসাথে অনেক বানায়, তারপরে ছোট ছোট জারের মধ্যে দিয়ে দেয়। বুঝতে পারছো? তাহলে এই যে অনেক বড় একটা জারের মধ্যে তুমি ধরো ওষুধ বানাচ্ছ। এখন কিছু কিছু ওষুধ দেখবে একটু ঘন ঘন লাগে, কিছু কিছু ওষুধ দেখবে অনেক পাতলা লাগে। মানে প্রত্যেকটা ওষুধ একটা দ্রবণ না? ধর একটা ওষুধের মধ্যে শুধু তার পানি থাকে না, তার মধ্যে অনেকগুলো দ্রব্য মিশিয়ে, মানে দ্রব্য মিশিয়ে তার মধ্যে দ্রবণ তৈরি করা হয় তাই না? তার মানে ওষুধ কিন্তু একটা দ্রবণ, মানে যেগুলো সিরাপ আছে, মানে যে পানীয় ওষুধগুলো সেগুলোর কথা বলছি। তাহলে এগুলো কিন্তু দ্রবণ। এই দ্রবণের মধ্যে তোমার নির্দিষ্ট একটা ঘনমাত্রা, নির্দিষ্ট একটা আয়তন লাগবে। ধরো এটা হচ্ছে তোমার দ্রবণ। এটা কিসের দ্রবণ বলতো? ওষুধের দ্রবণ, ঠিক আছে? এই উদাহরণটা আমি যে প্রাইভেট টিচারের কাছে পড়ছিলাম, ফারুক স্যার, তিনি দিছিলেন এই উদাহরণটাই। মানে
ওষুধের কোম্পানিতে গিয়ে কেমনে ওষুধ বানানো হয়, মানে এই ধরনের একটা গল্প দিয়ে আমাদেরকে এই সূত্রের জিনিসটা বোঝাইছিলেন, যেটা মানে সেম জিনিসটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো যে আসলে কোন সূত্রের কথা আমি বলছি। দেখো সিনারিওটা চিন্তা করো, তুমি ধরো এই মানে একটা ওষুধ বানাবা, এখন এই ওষুধে তোমার নির্দিষ্ট আয়তন তো আছে তাই না, এই পানির অবশ্যই একটা আয়তন আছে। এখন তোমার নির্দিষ্ট একটা ঘনমাত্রা লাগবে, মানে ওষুধ বানানোর সময় ঠিক করে দিতে হয় যে এটা কতটুকু ঘন হবে, এমন না যে ঘনমাত্রা একদম আন্দাজে তৈরি হয়ে যায়, এমন না। একটা নির্দিষ্ট ঘনমাত্রা থাকবে, এটা পূর্ব থেকে ফিক্স থাকে, তোমার একটা নির্দিষ্ট ঘনমাত্রা লাগবেই। তাহলে এই ম্যাথটা তুমি একটু দেখো তো, এই ম্যাথে প্রশ্ন কি ছিল যে 100 ml 0.5 মোল পার লিটার পর বড় হাতের এম দিয়ে মোলার বোঝায় 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করতে কত গ্রাম NaCl লাগবে। তাহলে এখান থেকে একদম সেম ভাবে তোমাকে এই যখন তুমি ওষুধ বানাবো তখন তোমার এমন একটা প্রশ্ন আসবে যে এই যে এস না, এস মানে কি, এটা একটা ঘনমাত্রা, এই ঘনমাত্রার ওষুধ বানাতে কতটুকু দ্রব লাগবে। এখানে তুমি অবশ্যই একটা দ্রব মিশাবা তো তাই না, যেটা মিশাবা সেটাকে তো দ্রব বলছি, এটা আসলে কতটুকু মিশাবা সেটাই তোমার প্রশ্ন থাকবে। কতটুকু দ্রব লাগবে, কতটুকু কি লাগবে, দ্রব লাগবে, এটা তোমার একটা হিসাব করার একটা ব্যাপার আছে, কতটুকু দ্রব লাগবে। দেখো এই প্রশ্নের সাথে কিন্তু একদম হুবহু মিল আছে, এই প্রশ্নের সাথে হুবহু মিল। আমার একটা দ্রবণের আয়তন আছে, সে আয়তনে আমি একটা নির্দিষ্ট ঘনমাত্রা দিতে চাচ্ছি, মানে এতটুকু ঘন করতে চাচ্ছি, 0.5 মোলার ঘন করতে চাচ্ছি। এতটুকু ঘন করতে হলে মানে কতটুকু সোডিয়াম ক্লোরাইড মিশানো লাগবে, এটাই ছিল আমার প্রশ্ন। সেই প্রশ্ন কিন্তু আমরা উত্তর করতে পারিছি তাই না। সে একই প্রশ্ন কিন্তু ওষুধের ফ্যাক্টরিতেও কাজে লাগে, কারণ কি তোমার ওষুধের নির্দিষ্ট একটা ঘনমাত্রা লাগবে, তোমার একদম আন্দাজে ঘনমাত্রা দিলে হবে না, খুব বেশি ঘন খুব কম ঘন এমন হবে না, একদম নিয়ন্ত্রিত একটা তোমার ইচ্ছায় একটা ঘনমাত্রা হবে। এবং এই ঘনমাত্রার জন্য আমার কতটুকু দ্রব্য মেশানো লাগবে, মানে ওষুধের মধ্যে তো অনেক কিছু মেশানো লাগে তাই না, সেটাকে তো আমরা দ্রব্য বলছি। তো এই দ্রব্যটা আসলে কতটুকু মিশালে ঘনমাত্রা এটা পাবা, এটা রিলেটেড আমরা একটা সূত্র বানাবো, বুঝতে পারছো। এবং এই সূত্র তুমি কিন্তু সূত্র যদি তোমাকে না বানিয়ে দিই তাও তো তুমি ম্যাথ করতে পেরেছো, পারোনি? এই যে এখানে তুমি ম্যাথ করনি, এই যে এখানে ম্যাথ করনি, তুমি কিন্তু সূত্র তৈরি ছাড়াই ম্যাথ করেছো। কিন্তু সূত্র কেন তৈরি করা লাগবে পরে বুঝবে না, আগে তুমি সূত্রটা তৈরি করো। দেখো সূত্র এখানে তৈরি করে রেখেছো অলরেডি। তাহলে আমি যদি তোমাকে একটু দেখাই, এই জিনিসটা একটু ছোট করে দিলাম, আশা করি বুঝতে পারছো সিনারিওটা কেমন। এই সিনারিওতে আমাদের কিন্তু একটা সূত্র লাগবে, আমরা কিন্তু বারবার চিন্তা করবো না যে হ্যাঁ এন সমান W/m তারপরে এটা, যেহেতু ভর বলেছে তাহলে ভরের অংশ, যেহেতু ঘনমাত্রা আয়তন বলেছে তাহলে ওইটার অংশ, এই দুটো মিলিয়ে দিই না, এত দেরি করবো না আমরা, যেহেতু অনেক ওষুধ বানাতে হবে তাই আমাদের দ্রুত কাজ কাম করতে হবে। তাহলে আমরা ওষুধ বানানোর জন্য বা এই ধরনের যে কোনো কিছুর জন্য আমরা যদি একটা সূত্র বানিয়ে ফেলি সেটা কিন্তু ভালো হয়। মানে আমরা এই যে এই ম্যাথের মধ্যে যা করছিলাম, ম্যাথের মধ্যে আমরা কিন্তু W/m কোথা থেকে আনিছি বলতো, ওই যে n এর সূত্র আছে W/m, n/na, V/22.4, SV, অনেক সূত্র আছে, সেখান থেকে ভরের অংশটা আনেছি, তারপরে দ্রবণের অংশ আনেছি, দুইটা একসাথে মিলিয়ে তারপর আমরা হিসাব করেছি W এর মান কত। কিন্তু তুমি যখন একটা ক্রিটিক্যাল সিরিয়াস কাজে রয়েছে, ওষুধ বানাচ্ছ, তখন কি তোমার এত চিন্তা করে করে করা লাগবে? তুমি যদি একটা সূত্র জানতে W সমান SVM, ভালো হতো না? তো এই সূত্রটাই আসলে আমরা বানাবো। তো দেখো তুমি জানো যে n সমান W/m আছে, SV আছে, তো সেখান থেকে তুমি নিয়েছিলে আসলে W/m ইকুয়ালস টু SV। যেহেতু দেখো তোমার S আছে, V আছে, সেখান থেকে তুমি ভর চাচ্ছ, কতটুকু দ্রব্য মানে আসলে কত গ্রাম দ্রব্য, হ্যাঁ কত গ্রাম, এটা চাইছে কত গ্রাম দ্রব্য, বুঝতে পারছো? কতটুকু দ্রব্য, কি পরিমাণ দ্রব্য, এসব বুঝলে বুঝবে যে গ্রাম চেয়েছে, মানে ভরটা আসলে চেয়েছে। তাহলে ভরের অংশ W/m আর দ্রবণের অংশ SV। মানে এখান থেকে তুমি W এর মান কি পাচ্ছ, অতএব W ইকুয়ালস টু SVM, এটা পাচ্ছ অবশ্যই। তো এই সূত্র দিলে তো আমাদের হয়ে যেত তাই না, কিন্তু বইয়ে দেখবা যে আরেকটা কাজ করেছে, SVM ভাগ 1000 আছে। কেন এটা আছে তোমাদেরকে একটু বলি, এটা বলে তুমি বুঝতে পারবা, মানে বাস্তবের সাথে রিলেট করে পড়তে পারবা। তোমাদের বইতে একদম মুখস্থ দেওয়া আছে, তোমরা মুখস্থ করে ম্যাথ করে ফেলো, কিন্তু বোঝো না আসলে কি হচ্ছে। দেখো এখানে আমরা যে সূত্র ব্যবহার করেছি সেটা অবশ্যই মোল থেকে এসেছে না, এই সবগুলো মোল সংখ্যার সমান। মোল সংখ্যার সূত্রের মধ্যে আমরা যে আয়তনগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু লিটার এককে, তাহলে এই যে ভি এটা কিন্তু লিটার এককে। এখন তুমি একটু চিন্তা করো, ধরো কোন একটা ওষুধ, ধরো তুমি একটা ওষুধ বানাচ্ছ, এই ওষুধের মধ্যে খুবই সামান্য পরিমাণ দ্রব্য যোগ করা লাগতে পারে কিনা, এগুলো তো খুবই সূক্ষ্ম কাজ তাই না। মানে শুধু ওষুধ বানানো বলে না, যে কোনো কেমিস্ট্রির যে কোনো কাজ কামে তোমার খুবই অল্প পরিমাণ ধরো লবণ যোগ করা লাগছে, ধরো এটার মধ্যে খুবই অল্প পরিমাণ লবণ যোগ করা, তুমি যে কোনো প্রোডাক্ট দেখবা, যে কোনো বাইরের খাবারের প্রোডাক্ট, সেখানে দেখবা উৎপাদনের মধ্যে খুবই অল্প পরিমাণ এটা, খুবই অল্প পরিমাণ ওইটা, অনেক কিছু যোগ করা আছে।
মানে খুবই সামান্য পরিমাণ জিনিসপাতি নিয়ে তোমার কিন্তু কাজ করা লাগে কেমিস্ট্রি নিয়ে যখন তুমি কাজ করবা। তাহলে তুমি যখন আয়তন লিটার এককে হিসাব করবা, 1 লিটার কিন্তু অনেক বড় জিনিস, 1 লিটার কিন্তু এত ছোট না, বুঝতে পারছো? ছোট একক কি? ছোট একক যে আমি তোমাকে দেখাইছি মিলিলিটার, এটা কিন্তু ছোট, এটা হচ্ছে 1 লিটারের 1000 ভাগের 1 ভাগ, বুঝতে পারছো? মিলিলিটার কিন্তু অনেক ছোট, কিন্তু লিটার কিন্তু অনেক বড়, বুঝতে পারছো? লিটার কিন্তু অনেক বড়। সে কারণে আমরা যখন এই সূত্রটা ব্যবহার করবো তখন তো আমাদের আয়তনটা সবসময় লিটারে বসাতে হবে। এখন তুমি ধরো 1 মিলিলিটার পদার্থ নিয়ে কাজ করছো, 1 মিলিলিটারকে এই সূত্রের মধ্যে বসানোর জন্য তখন তোমার আবার লিটারে কনভার্ট করা লাগছে। লিটারে কনভার্ট করলে কি হবে? 1/1000 মানে 0.001 লিটার। মানে এই সূত্রটা ব্যবহার করতে হলেই তোমাকে ভি এর মান লিটারে দিতে হচ্ছে, বুঝতে পারছো? এই যে তোমার ভুল হয়ে গেছিল না, তোমরা যারা 2বার ভুল করেছো তারা তো একদম সেলিব্রিটি লেভেলের ভুল করা মানুষ, তোমরা 2বার ভুল করেছো, এই ভি এর মান মিলিলিটারে বসিয়ে দিয়েছো। এখন এই ভুলটা যাতে না হয় আর আমার যাতে বারবার লিটারে কনভার্ট করা না লাগে, সে কারণে আমি যদি এমন একটা সূত্র বানাই যে সূত্রের মধ্যে অলরেডি মিলিলিটার বসালেই হয়ে যাবে, তাহলে সেটা বেশি ভালো না? বুঝতে পারছো তো? তার মানে তোমার বারবার যাতে লিটারে কনভার্ট করা না লাগে। কেমিস্ট্রির যে কোনো কাজে আমার খুবই অল্প পরিমাণ পদার্থ নিয়ে কাজ করা লাগে অনেক সময়, সে কারণে মিলিলিটার এককে যাতে আমি বসাতে পারি সেরকম একটা সূত্র এবার আমরা বানাবো। কেমনে বানাতে পারি? দেখো, তোমার সূত্রের মধ্যে লিটারই লাগবে, তুমি মিলিলিটার এমন ভাবে বসাবা, তার সাথে এমন কিছু একটা দিবা যাতে সব মিলে লিটারটাই তুমি আবার ফিরে পাও। এমন না যে লিটার থেকে তুমি লিটারের সাথে 1000 গুণ করে দিয়েছো মিলিলিটার হয়ে গেছে, এমন না। তুমি লিটার থেকে মিলিলিটারে যেতে পারবা না। তুমি যদি অন্য কোনো একক বসাতে চাও, ধরো তুমি ভি মিলিলিটার এককে বসাতে চাও, হ্যাঁ, তাহলে সেই এককের সাথে এমন কিছু করতে হবে যাতে শেষমেশ লিটারই আসে। সূত্রের মধ্যে লিটারই থাকবে, তুমি চেঞ্জ করতে পারবা না, কিন্তু এটাকে যাতে মিলিলিটার ব্যবহার করে যাতে লিটারটা চলে যায় অলরেডি সূত্রের মাধ্যমেই সেই ব্যবস্থা করো, মানে তোমার যাতে আলাদা করে লিটারে যাওয়া না লাগে, এটাই হচ্ছে তোমার কনসার্ন। তাহলে তুমি যদি এই লিটারের জায়গায় ভি মিলিলিটার ভাগ 1000 দিতে, তাহলে কি হতো দেখো তো? এটা যদি তুমি এখানে বসাও তাহলে কি হয় তুমি একটু চিন্তা করে দেখো। দেখো, ভি মিলিলিটার ভাগ 1000, তুমি এখানে ধরো তোমার যে কোনো একটা পদার্থ আছে, ধরো 10 মিলিলিটার, হ্যাঁ, এটা তুমি এখানে বসালে, এটা বসালে কি হলো দেখো তো? তাহলে দেখো 10 ভাগ 1000 অলরেডি হয়ে গেল না? তুমি মিলিলিটার বসাচ্ছ, অলরেডি ভাগও হয়ে যাচ্ছে 1000, তাহলে এটা তো শেষমেশ লিটারেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তুমি এই ভি লিটারটাকে রিপ্লেস করে এই পুরো জিনিস যদি বসাও তাহলে তো সেম থাকে, কারণ এই জিনিসটাও তো আলটিমেটলি সে লিটার এককে নিয়ে চলে যাচ্ছে তোমাকে, যেহেতু 1000 দিয়ে ভাগ করা হচ্ছে। তার মানে এই ভি লিটারের জায়গায় তুমি ভি মিলিলিটার ভাগ 1000 বসাতে পারো, বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার বেসিক। এই বেসিক দিয়ে তুমি এবার তাহলে কি সূত্র পেলে? সূত্র পেলে তোমার সূত্র ছিল কি? ডাব্লিউ ইকুয়ালস টু এস ভি এম, এমন ছিল না? ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু এস ভি ছিল, ওই পাশে গেলে এস ভি এম, এখানে ভি ছিল লিটারে। এখন তুমি কি করলে? তোমার লিটারই লাগবে, ঠিক আছে, কিন্তু তুমি মিলিলিটারের মাধ্যমে লিটারটাকে প্রকাশ করতে পারো কেমনে? এটার সাথে তুমি ওই এভাবে রাখি, ভি মিলিলিটারই রাখবা, ঠিক আছে, মানে এখানে মিলিলিটারই থাকবে, কিন্তু ভাগ হবে 1000 দিয়ে, এই যে 1000 দিয়ে ভাগ হবে, আমি এভাবে লিখি, এটার সাথে গুণ করছো, ভি লিটারই লাগবে, তোমার লিটার এককে লাগবে, তোমার বারবার বলছি মোল সংখ্যা যে সূত্র সেখানে লিটারই লাগে, কিন্তু তুমি লিটারকেও মিলিলিটারের মাধ্যমে প্রকাশ করতে পারবা কেমনে? তুমি ভি মিলিলিটারই বসাও, কিন্তু সেটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে দেখো তোমার এই জিনিসটা কিন্তু সেই লিটারই হয়ে গেল। অনেকে করে কি, লিটার থেকে মিলিলিটারে যাওয়ার নিয়মে যে 1000 দিয়ে গুণ করা, সেটা গুণ করে আর মিলাতে পারে না, কিন্তু আসলে জিনিসটা এমন না, তোমার লাগবে লিটারই। লিটার থেকে তোমার মিলিলিটারে গেলে তো তোমার হলো না, তোমার লিটারই লাগবে, মানে মিলিলিটার থেকে তোমার লিটারে যেতে হবে, সে কারণে তুমি মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করেছো, এটা হচ্ছে কথা। এখানে এম তো অলরেডি আছে, মানে এখান থেকে তুমি সূত্রটা পাচ্ছ ডাব্লিউ ইকুয়ালস টু এস ভি এম বাই 1000, এখান থেকে সূত্র পাচ্ছ কি? ডাব্লিউ ইকুয়ালস টু এস ভি এম ডিভাইডেড বাই 1000, বুঝতে পারছো? এটা হচ্ছে সূত্র। নর্মালি তুমি যদি চিন্তা করো ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু এস ভি, এমন সূত্র থেকে ডাব্লিউ ইকুয়ালস টু এস ভি এম পাবা, যেখানে ভি হচ্ছে লিটারে, আর তুমি বইতে যে সূত্র দেখছো ডাব্লিউ ইকুয়ালস টু এস ভি এম বাই 1000, এই ভিটা আসলে মিলিলিটারে, এই 1000 দিয়ে ভাগ করা হয়েছে যাতে এই মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করে এটা আসলে আলটিমেটলি লিটারই যাতে হয়ে যায়, সেই কারণে, মানে সূত্র যাতে নষ্ট না হয়, বুঝতে পারছো? এই কারণে 1000 দিয়ে ভাগ করা, আর কিছু না। কারণ তোমার বইতে মুখস্থ দেওয়া আছে, তুমি এক জায়গায় দেখবে ভি তুমি লিটার হিসাব করছো, আবার এখানে দেখবে হঠাৎ করে মিলিলিটার ব্যবহার করে ফেলেছে, তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবে কখন কি ব্যবহার করবো, কখন লিটার কখন মিলিলিটার, তুমি বুঝতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তুমি যদি নর্মালি চিন্তা করো, তুমি যদি নর্মালি ম্যাথ করে পারবা, ডাব্লিউ বাই এম সমান এস ভি দিয়ে ডাব্লিউ সমান এস ভি এম হয়ে যাবে, ভি কে তুমি লিটারে বসাবা, কিন্তু বইয়ে তোমার যে সূত্র আছে এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করবা, এস ভি এম বাই 1000, আর সেটা ব্যবহার করতে হলে তোমার এই যে ভি এর মানটা এটা হতে হবে মিলিলিটারে। আশা করি বোঝা গিয়েছে। তাহলে
এই সেম ম্যাথ যদি আমি তোমাকে দিতাম, এই যে এই সেম ম্যাথ, আমি কোনো এক্সট্রা ম্যাথ করাবো না, এই সেম ম্যাথ তোমাকে যদি দিতাম তাহলে তুমি কিন্তু পারতে। আর তুমি যদি বইয়ের সূত্রটা ব্যবহার করো তাহলে তোমার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে তোমার এই যে ভি মিলিলিটার বসে আছে বলে যে ভুল হয়েছে, সেই ভুলটা আর হবে না। কারণ কি, তুমি যদি ডাব্লিউ ইকুয়ালস টু এস ভি এম ডিভাইডেড বাই 1000 হিসাব করো, তার মানে এই ভিটাকে তুমি এবার মিলিলিটারে বসাতে পারছো। কারণ কি 1000 দিয়ে অলরেডি ভাগ করা রয়েছে। আগের ম্যাথে কি ছিল, তোমার নিজের কষ্ট করে 1000 দিয়ে ভাগ করে এখানে বসানো লেগেছে। দেখো 100 থেকে 1000 দিয়ে ভাগ করে 0.1 তোমার নিজেকে বসানো লেগেছে। এখন তুমি এমন মানের স্টুডেন্ট যে তোমার আসলে এত অলস মানের স্টুডেন্ট তুমি যে তোমার আসলে 1000 দিয়ে ভাগটাও করতে পারছো না। তোমার জন্য বইয়ে এই সূত্রটা বানিয়ে দেওয়া আছে। একদম তোমার কি বলা যায়, মানে একদম নিজেকে অলস অলস ফিল হচ্ছে না একটা? তুমি তো 1000 দিয়ে ভাগ করতে পারতে, তাই না? এটা নর্মালি এই সূত্র দিয়ে তো করাই যেত, কিন্তু তুমি এমন অলস যে তোমার 1000 দিয়ে ভাগ তুমি না করে তোমার সূত্রের মধ্যে এটা করে দিয়েছে যাতে তোমার ভুলটা না হয়। বুঝতে পারছো? তো যখন তুমি অনেক কাজের প্রেশারে থাকবা, যখন তুমি ওষুধ টষুধ বানাবো, তখন তো আর এত 1000 কথা মনে থাকবে না, ভুল হওয়ার চান্স থাকবে। তাই 1000 দিয়ে ভাগ করা আছে যাতে তোমার ভুল হওয়ার চান্স না থাকে। তো তুমি সুন্দর মতো এখানে কি করবা, এস এর মান 0.5 আছে, বসিয়ে দিবা। আচ্ছা, এস এর মান এখানে না বসিয়ে ধরে এখানে সেমি মোলার বড় ছিল, পারবা না? সেমি মোলার মানে তো 0.5 বি। ভি এর মান, হ্যাঁ এবার কিন্তু এটাই বসাতে পারছো, সমস্যা নেই, কারণ এটা মিলিলিটারে আছে। 1000 দিয়ে ভাগ করা মানে লিটারই হয়ে গেছে, সমস্যা নেই, তোমার আর এবার চিন্তা নেই। এম কি, এম মানে আণবিক ভর, যেটা পাইছিল 58.5 গ্রাম পার মোল। লিখছি না এটা, একবার শেষে ডাব্লিউ এর গ্রাম বসাবো। বুঝতে পারছো? এবার নিচে কি আছে, 1000 আছে। এই তুমি যে কাজটা করতে চাচ্ছিলে না, সেই কাজটা দেখো এখানে করে দিয়েছে। এই জিনিস দিয়ে কিন্তু সে আবার সে 0.1 কিন্তু হয়। দেখো এখানে যে 0.1 বসে আছে সেটাই কিন্তু হয়, শুধু একটু ফর্মালিটি করলাম, তাছাড়া কিছু না। তোমার ভুলটা যাতে না হয় সে কারণে আমি নিজে 1000 দিয়ে ভাগ করে দিলাম। বুঝতে পারছো? তাহলে এটা হবে গ্রাম। এরপর যে অ্যান্সার আসবে আগের ম্যাথের মতোই তো অ্যান্সার, তাই আগের ম্যাথে যে অ্যান্সার এখানেও সে অ্যান্সার, যেহেতু সেম ম্যাথ। বুঝতে পারছো তো? এখানে আবার কেউ লিটার বসায় না ভুল করে। বুঝতে পারছো? মানে এই হয়তো বুদ্ধিতের কাজ করো না। তুমি নর্মালি যদি এন এর সূত্র থেকে আসো তখন তুমি লিটার বসাও, সমস্যা নেই, কিন্তু এই সূত্রটাই ফলো করবা, এখানে মিলিলিটার বসাবে এই সূত্রের ক্ষেত্রে, শুধুমাত্র এই সূত্রের ক্ষেত্রে মিলিলিটার, বাকি সব জায়গায় লিটারই বসাও। বুঝতে পারছো? তাহলে কখন লিটার কখন মিলিলিটার এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওটার বড় করার ইচ্ছা নেই, অনেক বড়ই করে ফেলেছি। তোমাদের যা শিখাইছি এটা তোমাদের মনে থাকবে সব সময়, যে ভাই আমাদেরকে এই জিনিসটা শিখাইছিল। আর তোমরা যারা পড়াশোনা করছো তারা দেখো এই সূত্রটা তোমাদের জন্য একটা উদাহরণ হতে পারে। দেখো তোমরা নর্মালি ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু এস ভি এটা করে কিন্তু করে ফেলতে পারছিলে, কিন্তু বইয়ে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের ভুল হয় বলে এখানে 1000 দিয়ে ভাগ করে তোমাদের সুযোগ সুবিধাকে আরো বাড়িয়ে দিয়েছে যাতে তোমরা ভুল না করো। এই প্রশ্নে তুমি মিলিলিটার বসিয়ে ভুল করছিলে, আগের প্রশ্নে একবার ভুল করেছো, তোমাকে সূত্র এমন ভাবে বানিয়ে দেওয়া যাতে তুমি ভুলই না করো। তোমার যে মান দেওয়া আছে দেখো বেশিরভাগ প্রশ্নে দেখবার মিলিটারে দেওয়া আছে যাতে তোমরা ভুল না করো। তো এই লেভেলের সুবিধা তোমাদের দেওয়া হয়েছে, তারপরে তোমরা অনেকে পড়াশোনা করো না। তো পড়াশোনা ভালো মতো করতে হবে। আর তোমাদেরকে তো ভালো মতোই বুঝালাম, তোমরা একটু রিভিউ দিবা যে আসলে তোমরা শিখতে পারছো কিনা, আসলে আমি যে পরিশ্রম করে শিখাচ্ছি এটা আসলে পরিশ্রম সফল হচ্ছে কিনা। বুঝতে পারছো? তোমরা যদি না শেখো তাহলে আমার ক্লাস নিয়ে কোনো লাভ নেই। আর তোমরা যদি এই জিনিসগুলো শেখো, দেখবো যখন ইন্টারে যাবা এই জিনিসগুলো খুব মনে পড়বে, যে এটা যে দেখবো অনেক কিছু রিপিট হচ্ছে, মানে এসএসসি তে তুমি যা পড়ছো সেটাই অনেক কিছু দেখবো ইন্টারে যাও পড়াচ্ছে। বুঝতে পারছো? এখন মানুষ কেন পারে না, এসএসসি তে পড়ে যায় না বলে ইন্টারে খুবই কঠিন লাগে। ভাই খুবই কঠিন, ভাই কিছুই পারছি না। তোমরা যদি কেউ এসএসসি থেকে এগুলো পড়ে যাও তখন মনে হবে ভাই এগুলো তো পারে, এগুলো আবার পড়াচ্ছেন কেন? বুঝতে পারছো? কিন্তু তোমার আশেপাশে তাকাবা কেউ পারে না, শুধুমাত্র তুমি একলা পারো। সে কারণে এখন তুমি একটু পরিশ্রম করে যাও, পরে গিয়ে খুবই সুবিধা হবে। আর পরীক্ষায় তো পারবাই। পরীক্ষায় কোনো ম্যাথ হলো, দেখো এই ম্যাথটা গ নাম্বারে আসে, আমি তোমাকে বলছিলাম না স্টার্ট দিতে বলছিলাম, এই যে এটা এটা স্টার্ট দিতে বলেছি কই জন্য, এই যে এটা গ নাম্বারে খুব আসবে। কিন্তু তুমি এইভাবে না করে তুমি এই যে এই প্রসেসটা দেখলাম এইভাবে তুমি করবে। বুঝতে পারছো? এইভাবে করলে মানে স্যার খুশি হবে যে বইয়ের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে তুমি করেছো, মানে একটু স্যারকে খুশি করার ব্যাপার আছে না? তো এইভাবে করবা। গ নাম্বারে দেখবে ইমেল চলে এসেছে, তুমি গাইড খোলো, টেস্ট পেপার খোলো, খালি গ নাম্বারে এই এত এমএল এত মোলার দ্রবণ, এখানে মোলার লেখা যায় বড় হাতের এম, এত মোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম এটা লাগবে, কত গ্রাম ওটা লাগবে, কি পরিমাণ লাগবে, এইসব প্রশ্ন খালি গ নাম্বারে।
ঘ নাম্বারে কি সেগুলো আমরা সামনে শিখবো। তো আশা করি তোমার ক্লাসটা ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর তোমরা নোট করো ভাই, তোমরা নোটের কথা ভুলে যাও না। তোমরা যদি নোট করো পরীক্ষার আগের রাতে প্যারা হবে না, বুঝতে পারছো? আর নোটটা আমাদের গ্রুপে জমা দিবা, গ্রুপের লিঙ্ক সব ডেসক্রিপশনে কমেন্টে সব দেওয়া আছে। একটু নোটের ছবিটা তুললে গ্রুপে যদি পাঠাও তাহলে মানুষ বুঝতে পারে যে আসলে পড়াশোনা হচ্ছে। তো আর বড় করছি না, অনেক কথা বললাম। আল্লাহ হাফেজ।